এসে আবার ক্লাস দিবে। আমার ক্লাস যেদিন আবার বাংলা আছে কবে, হ্যাঁ ওই দিন মমিনুল স্যার কি নেবে, ম্যাথ নেবে। কথা ক্লিয়ার? যারা অনলাইনে আছেন খেয়াল করেন, আমার যেদিন রুটিনে বাংলা ক্লাস ওই দিন কে ক্লাস নেবে, মমিনুল স্যারের ম্যাথ ক্লাস, আর কোনো কাহিনী নেই। কথা ক্লিয়ার? আজকে যারা আছেন অবশ্যই নোটিশ দিয়েছিল রাতে, যারা নোটিশ পান না, মমিনুল স্যার অনেক কষ্ট করে কিন্তু গেছে ওই অঞ্চলে, রাস্তা অনেক ব্লক ঝামেলা, এত বুঝো যে সারা বাংলাদেশে খালি বিভিন্ন ভাঙচুর এইসব। না ভাই আমি বললাম এই বিল্ডিং গুলো আমাকেও দাও, আমরা জব মেডিসিনের শাখা খুলি, কিন্তু বিল্ডিং হয়ে গেলে লাভ কি, তাই না? বিল্ডিং হয়ে গেলে লাভ নাই। কই তাড়াতাড়ি জয়েন করো, তাড়াতাড়ি জয়েন করো সবাইকে, ঠিক আছে? আচ্ছা, কঠিন একটা টপিক, নাম কি? পথ প্রকরণ। লেখেন পথ প্রকরণ, খুবই কঠিন টপিক। পথ প্রকরণ মারাত্মক কঠিন। পথ প্রকরণ পার্ট 1, এগুলা বাংলাদেশে কোনো কোচিং এ মনে হয় পড়ায় না যে পথ প্রকরণ পার্ট 1, আমরাই খালি পড়াই। বিসিএস কোচিং এ দেখি পথ প্রকরণ একদিনে শেষ করে দেন স্যার। কি করে দেন? খালি সামনে খালি প্রসপেক্টাস দেয় স্যার, এটা একদিনে শেষ করে দিবেন ওলাবানদের, মানে আমরা তাড়াতাড়ি কোর্সটা কমপ্লিট করে দিলেই হইল। এটার নাম কি? পথ প্রকরণ পার্ট কি 1। এবার দেখো, যদি বলে পথ কত প্রকার, খেয়াল করো, পথ বর্তমানে কত প্রকার? 8 প্রকার। পথ কত? পথ কিন্তু বর্তমানে 8 প্রকার। ইংরেজিতেও কত প্রকার? ইংরেজিতে 8 প্রকার, বাংলাতেও 8 প্রকার পথ, ঠিক আছে? আর যদি বলে পথ প্রধানত কত প্রকার, পথ প্রধানত কত প্রকার, এটা পুরো তাহলে মনে করবা পুরাতন বোর্ড বই থেকে ধরছে। পথ প্রধানত কত প্রকার, এরকম যদি আসে পরীক্ষায় তাহলে 2 প্রকার টিক দিবা। কত প্রকার টিক দিবা? 2 প্রকার। একটা হলো সব্যয়, আর একটা কি, আর একটা হলো অব্যয় পদ। একটা সব্যয় আর একটা, এই সব্যয় পদ আবার কত প্রকার? 4 প্রকার। সব্যয় পদ আবার কত প্রকার? ছোটবেলা পড়ছি না আমরা। যদি এরকম ভালো করে খেয়াল করা, যদি প্রধানত কথাটা থাকে, কি কথা? প্রধানত কথাটা থাকলে উত্তর হবে 2 প্রকার। প্রধানত কথাটা থাকলে উত্তর হবে কি? 2 প্রকার। প্রধানত কথাটা থাকলে উত্তর হবে 2 প্রকার। তখন মনে করবে এটা পুরাতন বোর্ড বই থেকে ধরছে। কি তোমার ঘুম আসে? হ্যাঁ, তুমি সুস্থ আছো? শিওর? মনে অনেক কষ্ট। একটা মেয়ে মানুষ কত কষ্ট করে জানো? একজন মেয়ে আর একজন ছেলে অনার্স কমপ্লিট করা কত ধরনের কষ্ট করে জানেন? এই মেয়েটা যদি আনম্যারিড হয়, তার এক কাজ করে কি? টেনশন, তাই না? তার টেনশন কাজ করে। আর ছেলেদের যদি আনম্যারিড হয়, ওর কোনো টেনশন কাজ করে না। এটা জানেন? বাংলাদেশে কোনো অবিবাহিত ছেলে এর বয়স যদি 60 বছর 70 বছর বিয়ে না করে, সমাজ কিছু তাকে বলে না, তাই না? সমাজ কিন্তু একটা মেয়ে মানে বড় টেনশন হলো তার বিয়ে, এটা সবচেয়ে বড় একটা টেনশন। এর পরের টেনশন হলো চাকরি। এই জন্য বললাম মেয়েরা যত তাড়াতাড়ি পারো ভাইয়া একটা চাকরির পিছনে ঢুকে পড়ো। আর তাহলে পদ বর্তমানে কত প্রকার? 8 প্রকার। এই কথাটা যদি আসে পদ মোট কত প্রকার, 8টা প্রশ্ন যদি আসে পদ মোট কত প্রকার, এই প্রশ্নটা যদি আসে পদ মোট কত প্রকার, উত্তর কত হবে? 5 প্রকার। তাহলে মনে করবা এই পদ মোট কত প্রকার, এই মোট কথাটা থাকা মানে মনে রাখবা এটা পুরাতন বোর্ড বই। তাই এখানে পদ থেকে যদি কত প্রকার টিক দিতে হয় তুমি মনে রাখবা স্যার মোট আর প্রধানত থাকলে পুরাতন স্টাইল। মোট এবং থাকলেই কি পুরাতন স্টাইল। মোট এবং কি, মোট এবং প্রধানত থাকলেই কি পুরাতন স্টাইলে মারিয়ে দিবা। এটা ঐশী ম্যাডামের কাছে দিয়ে দেন। মোট এবং প্রধানত থাকলেই কি পুরাতন স্টাইলে মারিয়ে দিবা। যদি বলে পদ কত প্রকার, 8 প্রকার। পদ প্রধানত কত প্রকার, 2 প্রকার। পদ মোট কত প্রকার, 5 প্রকার। এই ক্লিয়ার? এটা যারা অনলাইন আছেন ক্লিয়ার কিনা? যদি কেউ কিছু না বুঝতে পারো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। ওই দেখো অনলাইনে যারা ক্লাস করে তাদের অবস্থা কি, একজন দেখি এই যে আমাদের এক আপু আছে দেখছেন, ও ক্লাসও করে আবার ফোনেও কথা কয়, দেখছেন? এর আমি বাস্তব দেখলাম। একজনে দেখেন তারে দেখতেছি সে ফোনেও কথা কইতেছে আবার সে আমার ক্লাসও করতেছে। আমি যে তারে কি কইলাম সে কিন্তু বুঝে নাই। সে কি বুঝে নাই। এবার অনলাইনে যারা ক্লাস করে তাদের এই একটা সমস্যা আছে,
অনলাইন ক্লাস করার অপকারিতা মারাত্মক, ভয়াবহ। অর্থাৎ একজন টিচার যদি একটা ম্যাথ পড়ায়, একটা ইংরেজি যদি বুঝায়, তাহলে ও যদি ওই সময় যদি ও একটা ফোনে কথা বলে বা বাচ্চার ডাক দিচ্ছে ওদিকে দৌড় দেয়, ও যদি রান্না চুলার উপর রান্না বসাইয়া তারপর ক্লাস করে, তাহলে দেখবেন আবার কখনো সবার সাথে গল্প মারতেছে ক্লাস করে, ওরা কখনোই বুঝবে না ক্লাস, কখনোই বুঝবে না। কেন বুঝবে না? ওদের মন তো অন্যদিকে, তার কখনোই ক্লাসে মন নেই। আমি বললাম যারা অনলাইনে ক্লাস করো, দয়া করে তোমরা যে টাইমটা আমরা 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস নেই বা 2 ঘন্টা, মনে করো এই 2 ঘন্টা একদম দরজা আটকাইয়া তোমার ছোট্ট বাচ্চা থাকলে তুমি ওর কাছে নিয়ে রাখো, কারণ বাচ্চা যাতে আবার বিপদ না ঘটে। ছোট বাচ্চাদের কাছে নিয়ে রাখো, রাইখা তুমি কি করো, এখানে টেবিল চেয়ারে দরজা আটকাইয়া টেবিল চেয়ারে বসে খাতা কলম নিয়ে পূর্ণ মনোযোগ সহকারে ক্লাস করবা। এর আগে তোমার বাপের বাড়ি কথা বলা লাগবে, বাপের বাড়ি কথা বলবা। তোমার হাজবেন্ডের সাথে কথা বলা লাগবে, হাজবেন্ডের সাথে কথা বলবা। পাড়া প্রতিবেশীদের লাগে কোনো পার্সোনাল কাজ থাকলে সেরে ফেলবা। কিন্তু এই পড়ার ভিতরে থার্ড পার্সন ফোন একেবারেই বন্ধ। কোনো ফোন কল আসলে ডাইরেক্ট কাটিয়ে দিবা, দিয়ে মনোযোগ সহকারে এই ক্লাসটা করবা। কখনো রান্না বসাইয়া এই কাজগুলো করবা না। তুমি জানো যে আজকে এই টাইমে ক্লাস আছে তোমার, তুমি ওই টাইমে কখনো কোনো কাজ, তার আগে বাসার সমস্ত কাজ সেরে ফেলো। মনে থাকবে তো? যারা অনলাইনে ক্লাস করেন, এটা কিন্তু আমি বলে দিলাম, তাহলে পড়াশোনা হবে না, কিছুই হবে না। তারপর আমাকে ফোন দিয়ে কইবেন, স্যার অমুক স্যার ক্লাস নিছে, তেমন কিছু বুঝি নাই, তাই না? বুঝি নাই। আচ্ছা লেখেন বিশিষ্ট পদ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশিষ্ট পদ প্রশ্ন আসবে, লেখো বিশিষ্ট পদ কত প্রকার? 6 প্রকার, পরীক্ষা আসছে এর আগে। লেখো বিশিষ্ট পদ 6 প্রকার, দ্রুত লেখো। বিশিষ্ট পদ 6 প্রকার, লেখো। বিশিষ্ট পদ 6 প্রকার। দেখছেন আর একজন পাই, এই দেখছেন আমি এই মাত্র কইলাম না, একজন স্যার পদ মোট 5 করার বুঝলাম না কিছুই। কি কইছে সে? পদ মোট 5 প্রকার, কিছুই বুঝলাম না স্যার। এই যে দেখো কথাটা সে প্রশ্নটা করলো, তার মানে সে ক্লাসে মনোযোগী নাই। আমার কথা সবাইকে রিকোয়েস্ট, তোমরা দয়া করে যতটুকু পড়ামো ততটুকু পড়ো। যদি কোনো কিছু বাহির থেকে বাংলা কোন চাকরি পরীক্ষা আসে, বিসিএস প্রাইমারি মিনিমাম 10 থেকে 20, তাহলে আমার ফোন দিয়ে ইচ্ছা মতো গালি দিও, অন্তত পক্ষে এটা করে দিলাম। যতটুকু পড়াই ততটুকু পড়ো। আমি বললাম পদ 6 প্রকার, এখন তুমি যদি কমেন্ট করো স্যার পদ এই বিশিষ্ট পদ 6 প্রকার বুঝলাম না কিছু, এটা কোনো জবাব আছে? এটার কোন জবাব আছে? আমারে বুঝাও। তাহলে বিশিষ্ট পদ কত প্রকার? 6 প্রকার। মনে থাকবে সেই 6 প্রকার এখন আমরা পড়বো একদম বিস্তারিত, পরীক্ষায় কিন্তু আসে। 1 নম্বরে দেখো সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, লেখো সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। এটাকে ইংরেজিতে বলে প্রপার নাউন। মনোযোগ সহকারে ক্লাস করবা। এটাকে বলে প্রপার নাউন। কি বলে? প্রপার নাউন। দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত লেখো। কি লিখলাম? সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। কি হয়েছে তোমার? তোমার ফ্যান লাগবে কিসে? এত হট হয়ে গেল সকালবেলা। তুমি পিছনে এসি, এসির পাশে বসতে দাও তো, এসি চলতেছে, ফ্যান ছাড়লে শব্দ হবে রুমে। তাহলে এই যে দেখো ভালো করে খেয়াল করো, লেকচার শিটে সুন্দর মতো আছে, টেনশন নিও না। পদ প্রকরণে পিডিএফটা দিয়ে দেবো, আগে তোমার পিডিএফ দিয়ে দিই, টেনশন নিও না, তাহলে থামবে। এই পদ প্রকরণে পিডিএফটা দে, এখনই দে, পদ প্রকরণ পিডিএফটা এখনই দে। আচ্ছা যাদের কাছে বই নাই বা লেকচার শিট নাই, পিডিএফটা দিয়ে দিতেছে তোমাদের সবাইকে। পদ প্রকরণের পিডিএফটা সামনে রাখো। যদি মনে করো তুমি এখানে অনলাইনে সংজ্ঞা বানানটা পারো না, এই নামবাচক বানানটা পারো না, প্রপার নাউন বানানটা পারো না, তাহলে অন্তত পক্ষে সামনে কি আছে তোমার পিডিএফ আছে, ওইটা বাইর করে তুমি পড়তে পারবা, টেনশন নিও না। তা সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, এটাকে ইংরেজিতে বলে কি? প্রপার নাউন। খেয়াল করো। আচ্ছা স্যার এই প্রপার নাউনটা কি, কেমনে চিনবো? পরীক্ষা আসবে নিচের কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ, নিচের কোনটি নামবাচক বিশেষ্যের উদাহরণ। তোমাদের পরীক্ষা এভাবেই আসবে, নিচের কোনটি নামবাচক বিশেষ্য, নিচের কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ। এই জন্য আমি লিখলাম সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। যেটা দেখবা 4টা অপশন দিবে। কয়টা অপশন দিবে?
যেটা দেখবা যে এক বছর মানে কি ওয়ান পিস, যেটা দেখবা পৃথিবীতে ওয়ান পিস বুঝায়, কি বুঝায়, যেটা দ্বারা ওয়ান পিস বুঝাবে ওইটাই কি সংজ্ঞা বা নাম বাছাই বৈশিষ্ট্য। তার মানে লিখে রাখো, ওটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যাই হোক, ওয়ান পিস বুঝাবে। কয় পিস লেখো? ওয়ান পিস বুঝাবে। চেনার উপায় ওয়ান পিস বুঝাবে, চেনার উপায় লেখো ওয়ান পিস বুঝাবে। হতে পারে সেটা ব্যক্তি, হতে পারে সেটা বস্তু, ওয়ান পিস বুঝাবে। লিখছে ওয়ান পিস বুঝাবে। 2 নম্বরে লেখো, 2 নম্বরে একটু হালকা তোমরা একটু উদাহরণ গুলো লেখার জায়গা রেখে দিও, খাতা ছোট্ট একটু জায়গা রাখবো। আমার অনেকে কি করে জানেন, এই লেকচারে জায়গা রাখতে কইছে এতক্ষণে রেখে রাখছে, আছে কিন্তু পাবলিক আছে, এই জন্য কি করতে হবে, জায়গা রাখতে হবে, কি ছোট জায়গা রাখতে হবে, তাই না? জায়গা রাখতে হবে, কি ছোট জায়গা রাখতে হবে। আচ্ছা, এক্সাম্পল দেওয়ার জন্য, আচ্ছা 2 নম্বর আমরা কি লিখবো? জাতিবাচক বিশেষ্য। ভালো করে বুঝবা, ইংরেজির সাথে বাংলার একটু পার্থক্য আছে। এটা হলো জাতিবাচক বিশেষ্য। এটাকে ইংরেজিতে আমরা বলি কমন নাউন। ইংরেজিতে আমরা বলি কি COMMONNAUN, কমন নাউন। ভালো করে পড়বা। এই যেভাবে একটা জিনিস তোমাদের সবাই বলি, একটা আমাদের হলো বেসিক, একটা হলো বেসিক ক্লাস, আর একটা থাকে আমাদের কি এমসিকিউ সলভ ক্লাস, তাই না? আমাদের 2 স্টাইলে ক্লাস থাকে। আমরা এমসিকিউ সলভটা আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে যারা পেইড ব্যাচে ভর্তি হবে তাদের কোনো এই এমসিকিউ সলভ করা হবে না, কোন এমসিকিউ সলভ করা হবে না। বেসিক শিখাবে টিচার, তারপর চাকরি পরীক্ষায় কোনটা আছে, তারপর এমসিকিউ সলভ। আগে এইটা সলভ হয় না আগে এইটা সলভ হয়? আগে বেসিক। আগে যদি আমি তোমাকে ম্যাথের যদি আমি সূত্র না শিখাই, ম্যাথ করার নিয়ম, তাহলে যদি তোমার আগে কেমনে তুমি পরীক্ষাটা সলভ করতে যাবো? আগে তোমার বেসিক, তোমার যে কোনো সাবজেক্টের, ম্যাথমেটিক্স বলো, বাংলা বলো, ইংরেজি বলো, বিজ্ঞান বলো, সব স্যারদের দিক নির্দেশনা দেওয়া হয়ে গেছে। আমরা বলে দিই স্যার দয়া করে আপনি আগে বেসিক পড়াবেন। মনে করো এখানে সংজ্ঞা, আমি নাউনটা 6 প্রকার পড়াবো, পড়ানোর পরে আমি কি করব, এরপর আমি কি করব, এই যে দেখো, এরপর আমি এখান থেকে চাকরি পরীক্ষায় কয়টা আসছে এইটা আমি দেবো, আপনারা উত্তর করবেন, নাহলে আপনারা পারবেন। আমি যদি আগে যদি আপনাকে এমসিকিউ সলভ করা, তাহলে তো কিছুই বুঝতেন না। এই জন্য আগে যদি তুমি বেসিক জানো, তুমি পরীক্ষা হলে যত বানাই আসো তুমি পারবাই। এই জন্য বেসিক জ্ঞানে গুরুত্ব দেবা। ইংরেজি ক্লাস হোক আর যাই হোক, প্রত্যেক ক্লাসে স্যারদের বলবা স্যার আমাদের একটু বেসিক বুঝান। স্যার যদি অন্য লেভেলে চলে যায় কোনো সাবজেক্টের, স্যারদের বলবেন, স্যারদের হেল্প করতে হবে আপনাদের। আপনারা স্যারকে বলবেন স্যার আপনি আমাদের একটু বেসিকটা বুঝান, এরপর চাকরি পরীক্ষায় কোনটা আসছে এটা বলেন, তাহলে ইনশাল্লাহ আমরা পারবো। কারণ এখন আপনাদের যদি কোনো ল্যাকিংস রাখেন ভিতরে, পরীক্ষা একটা দিয়ে দেখো না কত প্রকার কি কি। যদি কেউ প্রাইমারি একটা চাকরি পরীক্ষা দিয়ে থাকো, ইস এই ভুলটা করলাম, এরকম কত ভুল করছো, যারা একটা বিশেষ পরীক্ষা দাও, ইস এই ভুলটা করলাম, সিম্পল জিনিসগুলো ভুল হয়ে যাবে। তা জাতিবাচক বিশেষ্য কি, এখানে কয় পিস? অনেক পিস বুঝায়। আর এখানে কয় পিস বুঝাইবে? সব পিস বুঝাইবে। মানে এখানে কি অল পিস, এখানে কি অল পিস বুঝাবে, একেবারে অল পিস বুঝাবে। এটা কয় পিস? অল পিস, মানে সব অথবা সবাই বুঝাবে। লেখো সব অথবা সবাই বুঝাবে, দ্রুত রাখো, সব অথবা সবাইকে বুঝাবে, সব অথবা সবাইকে বুঝাবে, সব অথবা সবাইকে বুঝাবে, দ্রুত লেখো। সেটা হলো জাতিবাচক বিশেষ্য বা কমন নাউন। এবার 3 নম্বর লেখো সমষ্টিবাচক বিশেষ্য। 3 নম্বর কি? 3 নম্বর হলো সমষ্টিবাচক বিশেষ্য। আর এটা দ্বারা কি, এটা ইংরেজি কি বলতে পারবা? ওরে বেবিরা তোমরা তো ভালোই পারো। এই যে দেখো কালেকটিভ নাউন। এটা কি? কালেকটিভ নাউন। সমষ্টিবাচক বিশেষ্য ইংরেজি কি বলে? কালেকটিভ নাউন। আচ্ছা, আমরা জানি এই জিনিসগুলো কিন্তু তুমি যে শিখতেছো তোমার ছোট বাচ্চাদেরও শিখাবো। 5ম শ্রেণীর বাচ্চাদের পদ প্রকার আছে, জানো? 5ম শ্রেণীর বাচ্চাদের পদ প্রকার আছে, একই জিনিস। 6ষ্ঠ শ্রেণীর বাচ্চাদের আছে, 7ম আছে, 8ম আছে, 9ম 10ম, একই পড়াশোনা না? গতকাল আমরা তো জানো যে আমরা ক্যাডেট কোচিং একটা রান করছি, তারপর আমাদের একটা 7 এর একটা রান করেছি, আর একটা 9 এর একটা ব্যাচ রান করছি অফলাইনে, যে আমাদের রাস্তার ওপার। তো এখানে আমি একটা ক্লাসে দেখেছি কালকে, তার ধনী বর্ণ ওদের দেখি যে 9 এর ধনী বর্ণ, ওদের কি আছে 9 এর বই তো আমি পড়াইতে মুখস্থ।
তা ওদের আধা ঘন্টা পড়াইছে, আধা ঘন্টা একটু পড়ানোর পরে এবার এক মেয়ে বলতেছে, স্যার আপনি আধা ঘন্টায় যা পড়াইলেন আমাদের তো 3-4 ক্লাসে স্যার পড়াইলো না। কেন কি পড়ায় কি? আপনি যা বুঝাইলেন কোনটা অঘোষ, কোনটা ঘোষ, কোনটা অল্প প্রমাণ, কোনটা মহাপ্রমাণ, কোন জায়গায় স্পর্শ, কোনটা কি, তো মাথার ভিতরে সবই তো ঢুকে গেল অনের ভিতরে। আমি শোনো, এগুলো আমরা হলো কি, আমরা তো এগুলো পড়াইতে পড়াইতে হয়ে গেছে। আর ওই যে মাস্টার এখন 19 আছে, ওদের 19 নতুন বোর্ড বই বুঝতেও লাগবে 1 বছর, ওই বই বুঝতেও লাগবে কি, ওরা তো ধনী বর্ণের পার্থক্য বুঝতে পারবে না। এই জন্য আপনারা এমন ভাবে তৈরি হন যাতে আপনি এরকম টিউশনি করাইতে পারেন, কোন কোচিং এ পড়াইতে পারেন, বা নিজে কোচিং খুলতে পারেন পাশাপাশি, এরকম করান। আমি বেকারদের আমি উদ্দেশ্যে অনেক বলি, তুমি যেখানেই থাকো বাংলাদেশের, ওখানে ছোট্ট একটা রুম নাও। এক বড় ভাই মনে করো কোচিং, ভাই আপনার রুম আমার একটু মাঝে মাঝে দিয়ে, আমি পড়াবো সপ্তাহে 3 দিন 4 দিন, তুমি ওখানে প্রথম 2 জন নিয়ে পড়াও, এবার 3 জন, দেখবে আস্তে আস্তে বাড়তে থাকবে, 4-5 জন 10 জন পড়াও, দেখবার তোমার ফ্যামিলিও চলবে, নিজের ইনকামটা হবে, নিজেরও পড়াশোনা হবে। ক্লিয়ার? এরকম কিন্তু অনেকে করে, কিন্তু এরকম তোমরা যে বাংলার প্রত্যেকটা উপজেলায় দেখবা যেরকম তুমি পড়াবা, পোলাপান আসে 9 10 ম্যাথ করাও, 9 10 বাংলা পড়াও, ইংরেজি পড়াও, দৈনিক 2-3 ঘন্টা ওখানে সময় দাও, মানে তুমি 2-3 ঘন্টা তোমার পড়াশোনা কাজ হচ্ছে। কথা সত্য না? তোমার নিজেরও কাজ হবে, তোমার ইনকামের একটা সোর্স তৈরি হবে। এই কাজগুলো করবা তোমরা। তার সমষ্টি বাচক বিশেষ্য, আমি যে পিডিএফ দিই ওই পিডিএফ গুলোই তুমি ফটোকপি করে পোলাপানের দিবা, ওরা অনেক খুশি হবে। তার সমষ্টিবাচক বিশেষ্য মানে কি? সামথিং বুঝাবে। কি বুঝাবে? মানে কিছু বুঝাবে। লেখো জেলার উপায় কিছু বুঝাবে, লেখো কিছু বুঝাবে। যারা অনলাইন আছেন লেখেন কিছু বুঝাবে, লেখো কিছু বুঝাবে। কেউ যদি না বুঝতে পারে বলবেন। হ্যাঁ, এই যে হুমায়রা আফরোজ বলছে, আর স্কুল যদি এভাবে পড়াতো তাহলে আরো ভালো হতো। কথা তো সত্য কথা। আমাদের স্কুলগুলো যদি এই যে নিয়োগ দেয়, নিবন্ধন বলো, প্রাইমারি, এই টিচার গুলো যদি প্রশিক্ষণ দিয়ে নিত, আমার মতে টিচার নিয়োগ হওয়া উচিত ডেমো ক্লাস দেখা, যে উনি পড়াইতে পারে কিনা, তাই না? হ্যাঁ, এটা বাস্তব কথা। কোচিং সেন্টার টিচার গুলো যেভাবে যাচাই করা হয় বাংলাদেশে, এরকম মনে হয় কোথাও যাচাই করা হয় না। বাংলাদেশে সবচেয়ে ইউনিভার্সিটি টিচার হওয়া সহজ, কিন্তু কোচিং এর মাস্টার হওয়া সবচেয়ে কঠিন। স্টুডেন্ট, স্যার ও টিচার হাসে না, টিচার কথা কয় বেশি, স্যার উনি কি বুঝায়, ওনার নিজের আঞ্চলিক ভাষায় কথা বলে। ওরে ভাই, কত যে কি এর হিসেব নাই। তার সমষ্টিবাচক বিশেষ্য মানে কি? কিছু বুঝাবে। আচ্ছা, এবারে আমি দেখি যে এই 3টা পয়েন্ট আমি বুঝাইলাম। কয়টা পয়েন্ট? 3টে পয়েন্ট বুঝাইলাম। আমি কিন্তু একটা উদাহরণও দেই নাই, দিছি একটা উদাহরণও দেই নাই এখনো। আমি 6 প্রকার পড়াবো, একটা উদাহরণও দিব না, একটা উদাহরণ দিব না। এরপর আমি ধরবো যে কোনটা কোন পরীক্ষা এবার তোমরা পারো কিনা, দেখবা ইজিলি পারবা। আর মানদার তামার স্টাইলে যদি পড়ো, হ্যাঁ আম কাকে বলে, এই এই যেমন ফজলি আম, রূপালি আম, এই এই এগুলো হলো গ্রাম্য স্টাইলে পড়াশোনা। আচ্ছা, এবার 3 নাম্বার গেল। 4 নাম্বার কি পড়বো বলতো? এবার 4 নাম্বার শিখে ভাববাচক বিশেষ্য। এটার নাম কি? ভাববাচক বিশেষ্য। ভালো করে পড়বা, এখান থেকে 1 নম্বর বিসিএস কার সব পরীক্ষা পাবা। ভাববাচক বিশেষ্য ইংরেজিতে বলে ভার্বাল নাউন বা জিরান্ড বলে। আচ্ছা, জিরান্ড কাকে বলে বলতে পারো? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এই ভার্বাল নাউন হলো ভার্ব প্লাস কি আইএনজি। অর্থাৎ ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়, তাই না? যেমন গোয়িং, এটা কি নাউন না? গো ছিল ভার্ব, আইএনজি যুক্ত গোয়িং। ইট হলো ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত ইটিং। ইটিং এর বাংলা কি? খাওয়া। গোয়িং এর বাংলা কি? যাওয়া। এই খাওয়া যাওয়া এই দুটাই কি? ভাববাচক বিশেষ্য। সবই কি? আবার দেখো, আমরা যদি বলি রিড, রিড কি? ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হলে কি হয়? রিডিং। তা রিডিং কি? নাউন হয়ে গেছে। এই রিডিং এর বাংলা কি? পড়া। রিডিং বাংলা কি? পড়া। মনে থাকবে? মনে থাকবে? এই জিনিসগুলাই এইটা। কিন্তু পরীক্ষা হলে তোমরা গুলাই যাও কেন? স্যার খাওয়া দেখতে তো দেয় ভার্বের মতো, ভার্বে টিক দিয়ে চলে আসে, মানে ক্রিয়া পদে টিক দিয়ে চলে আসেন। এই জন্য সোরামে বুদ্ধি আছে একটা। এটা লেখো চেনার উপায়, আবার লেখো না চেনার সোরামের উপায়, লেখো চেনার উপায়। ভাববাচ্য বিষয় চেনার উপায়। পরীক্ষা হলে কেমনে চিনবা যে ওই ভাববাচ্য? দেখো, ভার্বের সাথে বা ক্রিয়ার শেষে, ক্রিয়া বা ভার্বের শেষে, লেখো ক্রিয়া বা ভার্বের শেষে, ক্রিয়া বা, লেখো ক্রিয়া বা ভার্বের শেষে অন অথবা স্বরে আ থাকে।
দ্রুত লেখো। ক্রিয়া বা ভার্বের শেষে অন অথবা আ থাকে। ওকে, তোমার এখন ঠান্ডা লাগে? দ্রুত লেখো। গুড গুড গুড। আমার ছাত্রছাত্রী যারা বিভিন্ন স্কুল কলেজ যারা চাকরি করে, ওদের সাথে আমার কথা হয়, ওরা কোনো বিপদে পড়লেই আমারে কল দেয়, স্যার স্কুলে আজকে এটা পড়াইছে, স্যার আপনার কথা মনে পড়ছে, স্যার স্কুলে আসবে এটা পড়াইছে মনে পড়ছে। সবচেয়ে ভালো লাগছে জান, আমি বরিশালের মাঝখানে গেলাম, তো বরিশাল শহরে এক জায়গায় গেলাম, কাশীপুর নামে একটা জায়গা আছে, ওখানে জমি দেখতে গেলাম একটা, তো ওই একটা স্কুলের পাশেই ওই জমিটা, ওই স্কুলের ভিতর থেকে এক ম্যাডাম দৌড়ে দৌড়ে আসছে, মানে ও আমার ছাত্রী নাচ। স্যার আমি যখন ক্লাসে পড়াইতেছিলাম তার ভিতরে বসে দেখতেছিলাম, কি সিরাসানা লাগছে, আমি নাচিসের ভাই না আসবে কোথা দিয়ে, তো দেখলাম ঠিকই আপনি, ঠিক আছে। ও দৌড়ে গিয়ে আসছে যে স্যার, আমি বললাম যে দেখছেন, ওদের স্কুলেও গেলাম, বাচ্চাদের বললাম দেখছো তোমার ম্যাডাম আমার জন্য পাগল, সবাই হাসে। ওদের সাথে কথা বললাম, মানে অনেক ভালো লাগছে যে এই যে দেখো, তো এরকম মনে করেন বাংলাদেশে আমি যদি এমন কোন স্কুল পাবো না যেখানে গেলে আমাদের পরিচিত না আছে। এই জন্য আপনারা এমন ভাবে তৈরি হন যাতে মনে রাখেন সবসময় যে না কিছু শিখছি। তাই ক্রিয়া বা ভার্বের শেষে কি থাকে? অন। আপনি আবার বাচ্চাদের পড়ান না এভাবে, পদ প্রকরণ এভাবে পড়ান বাচ্চাদের। আপনার বাচ্চা ক্যাডেটে পরীক্ষা দেবে, ক্যাডেটে এই পদ প্রকরণ থেকে প্রশ্ন আসে, তাদের এভাবেই পড়ান। ও দেখবেন পড়াশোনা কিছুই না, একটা পড়াশোনা আধা ঘন্টার ভিতরেই শেষ হয়ে যায়। সিস্টেমেটিক পড়াতে হবে। তা ক্রিয়া বা ভার্বের শেষে কি থাকবে? অন অথবা আ থাকবে। হয়ে গেল, লিখছেন? সিনারিও শেষ। আচ্ছা, এবার 5 নাম্বার লেখো। একটু একটু জায়গা রেখে দিবি, এক্সাম্পলে একটু একটু জায়গা রেখে দেবা। 4 নাম্বার শিখলাম, এবার আমরা 5 নাম্বার কি আছে কত? আর ওটার কি জানি কয় না, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, আর একটা জানি কি আছে, আরে বলে, হ্যাঁ ম্যাটেরিয়াল নাউন। বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য লেখো। বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য, ভালো করে পড়বা। বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য, এটাকে ইংরেজিতে কি বলে মনে আছে? ম্যাটেরিয়াল নাউন। লেখো ম্যাটেরিয়াল নাউন। দুটো লেখো। কি লিখলাম? বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। এইটা বইয়ের ভাষায় কখনোই পড়বা না। বইতে কি লেখা আছে জানো? ছোটবেলা আমাকে মাস্টাররা পড়াইতে এই ম্যাটেরিয়াল নাউন পড়াইতে, বুঝছো বুঝছো বুঝছো, নাহলে ওর বাই যে পিটেন খাইতাম রে, প্রাইভেট বাসে পিটেন খাইতাম, তাই না? খালি বুঝছো বুঝছো, আমি স্যার কি বুঝছি নিজে তো জানি না। ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল কি স্যার আপনি কন? ম্যাটেরিয়াল নাউন পড়াইতো এভাবে স্যাররা, যে ইংরেজিতে ম্যাটেরিয়াল নাউন হলো যেটা গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এটা আমার স্যাররা পড়াইতো। আমি স্যার আপনি কইলেন যে গণনা করা যায় না, ওজন বা পরিমাপ করা যায়, এইগুলো কি সংজ্ঞা স্যার? এ তো কি করছো বুঝি না। আপনি কইলেন যেমন মরিচ, মরিচ আমি গুনে দিয়ে নিয়ে আসেন, আমি কি কইতাম মরিচ নিয়ে আসেন আমি গুনে দিই, মরিচ তো গণনা করা যায় না। আবার কোন টেবিল চেয়ার, টেবিল চেয়ার তো গণনা করা যায়, তা সেই সংখ্যার সাথে মিলানো পারে। তুই ফাজলামি করস, আমার কি কইছে? তুই ফাজলামি করস, তুই বেশি বুঝোস, তুই যা কইছে ওইটা লাগ, তুই যা কইছে ওইটা লাগ। আমার কথা ওই সংখ্যার সাথে কোনো মিল আছে? তা পারবে কেমনে পোলা, মানে বাঙালি কেমনে পারবে? ওই সংজ্ঞা এখনো দেখো তুমি 19 বই লিখে রাখছে কি, ওজন বা পরিমাপ করা যায়, মানে যায় কিন্তু গণনা করা যায় না, সেইটাই নাম দিয়ে রাখছে ম্যাটেরিয়াল নাম। টেবিল চেয়ার কি গণনা করা যায় না? বই কি গণনা করা যায় না? এই কলম এটা কি গণা যায় না? কথা বলা যায় না? তো এটা তো ব্যক্তি, তাই সংজ্ঞার সাথে মিল আছে। তুমি পারবা জীবনে? পারবা না। হ্যাঁ, এখন চেনার উপায় লেখো। এটা কেমনে চিন্তা পরীক্ষা হলে এইটা হলো আসল কথা, যে চেনার উপায়। তা বস্তু, এখানে নামই আছে কি? বস্তু। বস্তু, বস্তু মানে কি? বস্তুটা কি আসলে? যার কোনো প্রাণ নাই, নিজে চলাফেরা করতে পারে না। অর্থাৎ পরীক্ষা হলে 4টা অপশনের ভিতরে দেখবা যেটার কোনো প্রাণ নাই ওইটাই কি? ক্লিয়ার? পরীক্ষা হলে 4টা অপশনের ভিতরে, পরীক্ষা যদি আসে নিশ্চয়ই কিন্তু বস্তুবাচক বা দ্রব্যবাচক বিষয়, দেখবা যেটার কোনো প্রাণ নাই, অর্থাৎ প্রাণহীন বস্তু। লিখে রাখো, প্রাণহীন বস্তু যেটি নিজে চলাফেরা করতে পারে না, অর্থাৎ যার কোনো প্রাণ নাই। 4টা অপশনের ভিতরে যার কোনো প্রাণ নাই, ওইটাই কি? বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। লিখছো? কি লিখলা? তুমি 4টা অপশন ভিতরে দেখবা যেটার কোনো প্রাণ নাই, নিজে কোনো চলাফেরা করতে পারে না, ওইটাই কি? প্রাণহীন বস্তু। ওটাই বস্তুবাচক বা দ্রব্যবাচক বিষয়। এবার আসি আমরা 6 নম্বরে, কি আসবো?
6 নাম্বার। এবার আমরা 6 নাম্বার, 6 নাম্বারে কি লিখবো? ওই যে তোমাদের কি বললাম, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা বাংলায় কি বলে? এই যে দেখো, গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য, এটা ইংরেজিতে কি বলবো আমরা? অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হলো অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন কেমনে? স্যার আমরা পরীক্ষার হলে যদি আসে নিচের কোনটি গুণবাচক বিশেষ্য, আমাদের সোরামি একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি স্যার? যেটা দেখবো কি ধরা ছোঁয়া যাবে না, তাই না? ধরা ছোঁয়া যাবে না, এই চোখটা দিয়ে দেখা যাবে না, ওইটাই কি? জাস্ট ফিলিংস। জাস্ট কি? ফিলিংস। ওইটাই কি? মনে থাকবে। অর্থাৎ চোখ দিয়ে দেখা যাবে না, লেখো যে বস্তুটি চোখ দিয়ে দেখা যাবে না, বা যে জিনিসটি চোখ দিয়ে দেখা যাবে না বা টাচ করা যাবে না, চোখ দিয়ে দেখা যাবে না বা কি টাচ করা যাবে না, শুধুই অনুভব করা যাবে। বাবা, উনি এবার লিখছি স্পর্শ করা যাবে না। ওই জিহাই টাচ উভয় স্পর্শ। লিখছেন? জিহাই কি টাচ উভয় কি স্পর্শ। একবার টিউশনি, আগে যখন টিউশনি করাইতাম ঢাকা শহরে, তখন এক জায়গাতে যাইতে ওই লেগুনার জন্য দাঁড়াই থাকা লাগতো। কারণ 10 টাকা ভাড়া দিয়ে 5 টাকা ভাড়া দিয়ে আসা যাইতো, ওই 5 টাকা ভাড়া দিয়ে দাঁড়াই থাকতাম। তো অনেক সময় দেখা গেল লেগুনা পাই না। তো একবার সিটি কলেজে এই যে এই ফার্ম গেট টু এদিকে একটা দেখবার ছন্দ সিনেমা টু নিউ মার্কেট গাড়ি চলে না, না এই গাড়িতে দাঁড়াই দিয়েছে, আমিও দাঁড়িয়েছি, এক মাইয়া দাঁড়িয়েছে। আমি আপনারটা কাজ করে আপনার, আমি রিক্সায় যাই নিউ মার্কেট। আমার দিকে তাকাইছি, আমি শোনেন লেগুনে উঠলো, আপনি আমার পাশে বসবেন বা যে কোনো একটা পুরুষের পাশে বসবেন। রিক্সা উঠলো, একটু পাশে বসবেন, তাতে সমস্যা কোথায়? এই আপনিও ভাড়া কম দেবেন, আমিও কম, দুজন ভাগ করে চাই। ফাইজলামি করেন না? দেখো এটা কোনো ফাইজলামি হলো কম, ঠিক আছে না? আমি বললাম শোনেন, আমার তো করলাম ফাইজলামি করে, এই লেগুনে উঠলে বরঞ্চ আপনি চাপাচাপি বেশি লাগে, 6 জনের নিচে কিন্তু বসাবে না, এতে আপনার মেরুদণ্ড ভেঙে যাইতে পারে। কিন্তু আপনি রিক্সা তো রিল্যাক্স করে বসে থাকবেন, কোনো সমস্যা নেই। মাঝখানে হালকা একটু টাচ কখনো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু ওখানে কিন্তু লেগুনে আপনার পুরো টাচ লাগবে, ঠিক আছে? একদম আঠার মতোই লাগিয়ে থাকতে হবে আপনার। কিন্তু রিক্সা উঠলে ওই হালকা টাচ একটু লাগতেও পারে, নাও লাগতে পারে, বুঝছেন? হ্যাঁ, বেচারা আর উঠলো না, আমরা ছিনতাইকারী মনে করলো, বুঝছেন? তাই গুণবাচক বিশেষ্য মানে ওইটাই যেটা টাচ করা যাবে না, আর কি মানে চোখ দিয়ে দেখাও যাবে না, এটাকে কি বলে? গুণবাচক বিশেষ্য। ক্লিয়ার? আচ্ছা দেখো, এখন আমাদের প্রত্যেকটা 6 প্রকার হয়েছে না? আচ্ছা 6 প্রকার শেষ। এবারে আমরা দেখি চাকরি পরীক্ষায় কি কি আসছে। আচ্ছা চাকরি পরীক্ষায় কি কি আসছে? প্রথমত 20তম বিশেষ পরীক্ষা আসছে পদ কাকে বলে। এখানে আগে একটা শব্দ ছিল, বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে। আচ্ছা দেখো, ওই সংজ্ঞাটাই লেখো, একটু নিচে স্টার দিয়ে লেখো। এটা হলো মানদাত্তা আমলের সংজ্ঞা। কি লেখা? একটা স্টার দাও নিচে। বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে কি বলে? পদ বলে। এটা হলো মানদাত্তা আমলের সংজ্ঞা। কোন আমলের সংজ্ঞা? মানদাত্তা আমলের সংজ্ঞা। এখন লেটেস্ট আওয়ামী লীগের আমলের সংজ্ঞাটা শিখতে হবে এখন। হ্যাঁ, আওয়ামী লীগের আমলের সংজ্ঞা শিখাইছে এইটা, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই হলো এক একটি পদ। লেখো, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হলো এক একটি পদ। এক একটি পদ, এটা হলো লেটেস্ট ভার্সন। দ্রুত লেখো। দ্রুত দ্রুত। দ্রুত দ্রুত। আমার ছাত্র চালাক আছে, আলমগীর স্যার, আমি একবার এরকম এক মাইয়ারে পড়াইয়া গেছিলাম রিক্সায়, দেখছো? বুঝছেন? আমি ফেল করলে কি, আমার ছাত্ররা জীবনে ফেল করবে না, এইসব কাজে ওরা এক্সপার্ট, আমি জানি তো। অর্থাৎ গুরুর যেখানে শেষ
শিষ্যদের সেখান থেকে কি শুরু। তুমি দেখো সোর্স অফ সেই প্রাচীনকাল থেকে 650 বছর আগে তুমি চিন্তা করো, সোর্স অফ পদের আদি কবিকে লুইপ, অথচ লুইপর গুরুকে সবরপা, অথচ সবরপা কি বলা হয় না, সোর্স অফ পদের আদি কবি বা বাংলা সাথে আদিকে বলা হয় না, অথচ লুইপর গুরুই কে সবরপা। তার মানে এই গুরুর চেয়ে আমার শিষ্যরাই কি বেশি বেশি। হ্যাঁ হ্যাঁ, গুরুর শিক্ষা। এখন কি হলো, তাহলে এইটা হলো লেটেস্ট সংজ্ঞা, আওয়ামী লীগের সংজ্ঞা। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হলো এক একটি পথ। মনে থাকবে, যদি তোমাদের কখনো কোনো 10 থেকে 20তম গ্রেড পরীক্ষায় যদি আসে যে পথ কাকে বলে, পথ কাকে বলে, তাহলে এইটা লিখবা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ। এটা তখন লিখতে হবে, এটা হলো প্রথাগত ব্যাকরণ অনুসারে, এটা হলো প্রথাগত ব্যাকরণ, প্রথাগত ব্যাকরণ, তখন ওটা লিখতে হবে প্রথাগত ব্যাকরণ অনুসারে। প্রথাগত ব্যাকরণ অনুসারে বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে। ঠিক আছে, আধুনিক বাংলা ব্যাকরণ অনুযায়ী পদ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হলো এক একটি পদ। যদি কোনো 10 থেকে 20তম গ্রেড কোনো জব ছোট ছোট চাকরি পরীক্ষা অ্যাপ্লাই করে থাকো, সেখানে যদি তোমার এই পদের সংজ্ঞাটা আসে, তাহলে তোমাকে কি লিখতে হবে, তখন তুমি লিখবা, অথবা যদি এইগুলা প্রথাগত ব্যাকরণ তোমার মনে নাও থাকতে পারে, তখন তুমি লিখবা পুরাতন বোর্ড বই অনুযায়ী কি বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে, এবং আধুনিক ব্যাকরণ অনুযায়ী বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হলো এক একটি পদ। কথা ক্লিয়ার? তখন সুন্দর মতো কি লিখবা, যে আধুনিক ব্যাকরণ অনুযায়ী বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হলো এক একটি পদ। আধুনিক ব্যাকরণ অনুযায়ী, এই যে এখানে এই যে এখানে যা লিখছি না, এই বাক্য ব্যবহৃত প্রত্যেকটি শব্দ হলো এক, সবই কি পদ। ঠিক আছে, পদ। তাহলে আমরা কি লিখলাম সংখ্যাটা, পুরাতন বোর্ড বই অনুযায়ী বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে, আর আধুনিক ব্যাকরণ অনুযায়ী বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হলো এক একটি পদ। এই ক্লিয়ার সংজ্ঞা? আচ্ছা, এটা আমরা পারলাম। দাঁড়াও, কিসে ভেজাল থাকতে পারে, ঠিক না? তোমার খাতাটা যে দেখতে পারে, দেখা গেল যে ও মানদাতা আমলের টিচার হইতে পারে, লিখিত খাতাটা দেখতে পারে, তখন তো কট খেয়ে যাবা। এই জন্য স্মার্ট হও, স্মার্ট ভাবে লিখবা। আচ্ছা, এখানে একটা পরীক্ষা আসছে, 14তম বিশেষ পরীক্ষা প্রশ্ন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ডাক অধিদপ্তর নিয়োগ পরীক্ষা 2023 সালের একটা প্রশ্ন। জাতিবাচক বিশেষ্য কোনটি? নিচের কোনটি জাতিবাচক বিশেষ্য? এইটা একটু বলো, নিচের কোনটি জাতিবাচক বিশেষ্য? আচ্ছা, নিচের কোনটি, এটা তোমার খাতায় লিখবে না, নিচের কোনটি জাতিবাচক বিশেষ্য, এইটা পরীক্ষা আছে। নিচের কোনটি জাতিবাচক বিশেষ্য? ক নম্বরে অপশনে আছে কি সমাজ, ক নম্বরে আছে আমাদের ওয়াটার পানি, গ নম্বরে অপশনে দিছে আমাদের মিছিল, কি দিছে মিছিল, গ নম্বরে আমাদের অপশনে দিছে সাগর। আচ্ছা, এটা একটু বলেন তো, জাতিবাচক বিশেষ্য ভালো করে এখন, জাতিবাচক বিশেষ্য চেনার উপায় কি বলছিলাম, সবাইকে বুঝাবে, পৃথিবীর সব অথবা কি সবাইকে বুঝাবে, সব অথবা কি একদম সবাইকে বুঝাবে। বলো, দেখছেন আমার অনলাইনে যারা আছে এরা সবাই পারছে, বলছে স্যার এটা হলো সাগর। সাগর বলতে পৃথিবীর যত সাগর আছে সব সাগর, বাংলা সিনেমার নায়কের নামও থাকে সাগর। পৃথিবীর যত সাগর আছে সবটারে বুঝাইছে। আচ্ছা, এইটা নিয়ে একটু ভেজাল লাগছে, মিছিল নিয়ে কোনো ভেজাল লাগছে? আচ্ছা, একটা মিছিল বাড়ি করতে হলে কি পৃথিবীর সব লোক লাগে? অল্প কটা লোক লাগে। তাহলে মিছিল কোন বাচক বিশেষ্য? কালেকটিভ নাউন। মানে মিছিল কি সমষ্টিবাচক বিশেষ্য, মানে কিছু বুঝাবে, কি বুঝাবে? মিছিল দ্বারা কি পৃথিবীর সব মানুষ লাগছে? কিছু। তাহলে মিছিল কি, এটা হলো সমষ্টিবাচক বিশেষ্য। এবার দেখো ওয়াটার পানি, কি পানি কোন বাচক বিশেষ্য? পানি কি, এটা হলো বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। সংজ্ঞাটা কি, প্রাণ নাই, প্রাণহীন, ও নিজে চলাফেরা করতে পারে না। পানি নিজে চলাফেরা করতে পারে? ওই চন্দ্র সূর্য আকর্ষণে জোয়ার বাটা হয়, তাই না? নিজে চলাচলের ক্ষমতা নেই। পানি কি মনে আছে, বস্তুবাচক, এটা হলো বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। এবার আসি সমাজ। আচ্ছা, সমাজ তৈরি করতে কি কয়জন মানুষ লাগে? কিছু সংখ্যক মানুষ নিয়ে আমরা কি করি, একটা সমাজ প্রতিষ্ঠা করি, আছে না? একটা হিন্দু সমাজ, ওখানে রাখাইন সমাজ আছে না? বাংলাদেশ তুমি দেখো অনেকগুলো সমাজ আছে না? এক একটা জাতি গোষ্ঠীর এক একটা সমাজ ব্যবস্থা না? না, এটা পৃথিবীর সব সমাজ ব্যবস্থারে বুঝাইছে।
পৃথিবীর সব সমাজ ব্যবস্থা কেন, এক এক দেশে এক এক সমাজ ব্যবস্থা। বিদেশে তুমি অস্ট্রেলিয়া যাও, আমেরিকা যাও, কানাডা, দোকান যাই দেখো বিয়ে ছাড়াই ঘুমাইয়া থাকতেছে। বিয়ে ছাড়াই কি একত্রে বাচ্চা বানাইয়া ঘুরতেছে। ওই যে ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, এদের দিয়ে বিয়ে করে না, গার্লফ্রেন্ড দিয়ে বাচ্চা বানায়। ওদের সমাজ ব্যবস্থা আমাদের সমাজ তো এক। পৃথিবীর সব সংস্থা সব বুঝাইছে, বুঝায় না। এই সমাজ মানে কিছু সংখ্যক। তো এটা কি হবে? এটাও কালেকটিভ নাও, এটাও সমষ্টিবাচক, এটাও কি। আর সাগর বলতে পৃথিবীর সব সাগর কি বোঝাচ্ছে? সুতরাং জাতিবাচক বিষয় কোনটা? আমি চালাকি করে করছি কি জানো, এই না ছিল নদী। উদাহরণে কি ছিল? আমি চালাকি করে একটু সাগর দিয়ে দিছি। কি করেছি? পরীক্ষা অবসরে ছিল নদী, আমি চালাকি করে সাগর ঢুকাই দিছি, বুঝলেন না? আর নদী যদি তোমার জাতিবাচক হয়, সাগর হবে না, পুকুর হবে না, পুকুর হবে না, সাগর হবে না, পাহাড় হবে না। মনে কর পরীক্ষা এখানে দিয়ে দিল, পাহাড় হবে না? এর তো দিয়েই দিতে পারে পাহাড়, পাহাড় হবে না। পাহাড় বলতে পৃথিবীর সব পাহাড় কি বুঝাইছে? পাহাড় বলতে পৃথিবী কি সব পাহাড় কি বুঝাইছে? ক্লিয়ার সবাই? এবার দেখো, আচ্ছা পরীক্ষা আসলো মাছ, এটা কোন বাচক বিশেষ্য কত? বলো মাছ কি বাচক বিশেষ্য? মাছ যারা অনলাইন আছে বলো মাছ কি বাচক বিশেষ্য? মাছ, মাছ কি? হ্যাঁ, এটা তো জাতি। মাছ বলতে কি পৃথিবীর সব মাছের বুঝাইছে না? ওই পুঁটি মাছটারে বুঝাইছে, সেলা মাছটারে বুঝাইছে, টাকি মাছটারে বুঝাইছে, ইলিশ মাছটাকেও বুঝাচ্ছে। পৃথিবীর সব মাছ কি কি বুঝায়? এক সময় ছোটবেলা জানো আমি কৃষি শিক্ষা পড়তাম, আমরা 8-9-এ। আমার সবচেয়ে ভালো লাগতো কৃষি শিক্ষা পড়তে। পৃথিবীর ভিতরে সবচেয়ে সহজ সাবজেক্ট মনে হইতো আমার কাছে কোনটা? কৃষি শিক্ষা। তো 9-10 পড়তাম, আমার এই ক্লাসটা কিন্তু মিস দিতাম না, কারণ এটা সবচেয়ে সহজ। ওই মাছ চাষ, মুরগি পালন, এই সেই পড়াই সবচেয়ে সহজ। হ্যাঁ, এখন ওই সময় কইতে রাক্ষসী মাছ কোনগুলা, এগুলো নিধন করতে হবে। এখন দেখি কয় রাক্ষসী মাছ চাষ করো আর ও বাকিগুলা নিধন করো। উল্টো হয়েছে না? তুমি দেখো এখন বাজারে সেই রাক্ষসী মাছের ভিতরে কি শোল মাছ, আবার কি ওই টাকি মাছ, আবার কি বোয়াল মাছ, এইগুলো কি ছিল? রাক্ষসী মাছ। এখন দেখো এটার এখন বেশি চাষ করে, দামও পায় বেশি। এটার এখন বেশি চাষ করে, দামও বেশি। এটাও বেশি। এই টাকি মাছের কেজি ছিল এখন 400 টাকা। কালকে মিরপুরে একে জিজ্ঞেস করলাম কত, 800 টাকা কেজি চাই। ও টাকি মাছগুলো অনেক বড়, 800 টাকা কেজি ছিল। আর আমি সাধারণত 350 থেকে 400 টাকা কেজি ধরে কিনি। এটা ভর্তা খাই, আমার এটা ভর্তা খুব ফেভারিট। তা দেখো টাকি মাছ আগে যখন ওরে নিধন করতো না, ওর যখন ওরা নিধন করতো তখন ওই নিধন করতো যে যুগে আর কি, ওরা খুঁজতে খুঁজতে মারতে, খুঁজে খুঁজে মৎস্যযুক্ত লোকেরা মারতো, তখন ওর কেজি আসলে কয় টাকা? 50 টাকা, 60 টাকা, 100 টাকা, তাই না? তাই দেখো এখন এই শোল মাছের কেজি কত জানেন? 1000-1200 টাকা কেজি। অথচ যে মাছটা চাষ করে ওর কেজি 150-200, এই, তাই না? এটার এখন কি চাহিদা বাড়ছে না? এই জন্য বইগুলো চেঞ্জ করা উচিত। এখন ওদের রাক্ষসী মাছ বলা যাবে না, ওদের বলতে হবে টেস্টি মাছ। ওদের নাম দিতে হবে কি? টেস্টি মাছ। টেস্টি মাছ, তা টেস্টি মাছ, ওর চাহিদা বেশি। আচ্ছা, এখন যখন আমি মাছ বললাম, এর পাশাপাশি আমি এখানে একটা নাম দিলাম টাকি। এই যে অনেকে আবার ফেভারিট ইলিশ মাছ, তাই না? আবার অনেকের ফেভারিট রুই মাছ, এটা ঢাকাইয়ারা বেশি খায়। ঢাকাসার মাছ, চাষের মাছ বেশি খায়, যেটা আমি 2 চোখে দেখতে পারি না, ঠিক আছে না? আবার এখানে একটা আছে চিংড়ি মাছ, ঠিক আছে না? এখন এই চিংড়ির মধ্যে কিন্তু অনেক প্রজাতির আছে আবার, তা চিংড়ি আমরা বাদ দিই। এর মধ্যে অনেক আছে, যেমন বাগদা, কি আছে? বাগদা, গলদা। আচ্ছা, এখন ইংরেজিতে কিন্তু এগুলো সবই কমন নাম না, জানেন? ইংরেজি তো এটা কি ফিশ না? ইংরেজিতে ফিশও কি কমন নাম, আর টাকিও কমন নাম, ইলিশও কমন নাম, রুইও কমন নাম। এটা হলো ইংরেজি। বাংলার ক্ষেত্রে মনে রাখবা এখানে একটু আলাদা আছে। মাছ বলতে পৃথিবীর সব মাছ বোঝাচ্ছে। এই মাছ হলো জাতিবাচক বিশেষ্য। মাছ কি জাতি। আর তোমার পরীক্ষা যদি আসে টাকি, ইলিশ, পুঁটি মাছ, কই মাছ, তাহলে এগুলো কি? এগুলো সব। কই মাছ বানান জানো? কই মাছ বানান কিন্তু এভাবে, কই কারে কই, ময়কার মাছ, মাছ। কই মাছ বানান কিন্তু এটা না, এটা না, ক রস্যই কই। কই মাছ বানান ক রস্যই কই, ময়কার মাছ, মাছ, এলো কই মাছ, এভাবে লেখে। এটা কি মাছ? কই মাছ। তাহলে এই কই মাছ এটাও কি? তাহলে আলাদা আলাদা এক একটা মাছকে বুঝাচ্ছে। একটা বুঝালে কি হয়? প্রপার নাউন। প্রপার নাউন, সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। তাহলে দেখো যদি কোনো মাছের নাম বাংলায় আসে, ইংরেজিতে আসলে আবার কি ওটা জাতি, কিন্তু বাংলায় যদি আসে এরকম আলাদা আলাদা একটা মাছ, এগুলো কি বলবো? সংজ্ঞা বা নামবাচক বিষয়। একটা বুঝালে কি?
সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। আর সব বা সবাই বুঝালে কি? আচ্ছা, আমি বলছিলাম এই যে আমরা পরীক্ষায় বারবার আসে নদী কি বাচক বিশেষ্য, তাই না? নদী কি জাতিবাচক বিশেষ্য। এখন একটা নদীর নাম যদি বুঝায় তাহলে কি? প্রপার নাউন, সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। তাহলে আমি যদি বলি কি মেঘনা, পরীক্ষা আসো মেঘনা, পরীক্ষা আসতে পারে তোমার পদ্মা, ঠিক না? ঠিক আছে, এবার আসতে পারে পায়রা, এগুলো কি নদীর নাম। এই যে মেঘনা একটা নদীর নাম, পদ্মা একটা নদীর নাম, পায়রা একটা নদীর নাম, তেঁতুলিয়া একটা তেঁতুলিয়া একটা কি, এগুলো নদীর নাম, তাই না? এগুলো নদীর নাম। এইরকম যদি আসে তেঁতুলিয়া কি, পায়রা কি, পদ্মা কি, মেঘনা কি, এগুলো সব কি সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, মনে থাকবে। এখন যদি তোমার পরীক্ষা আসে সাগর কি, বলতো সাগর কি জাতিবাচক। এখন এই সাগর জাতিবাচক হলে যদি আসে আটলান্টিক, কি আসলো? আটলান্টিক, এটা একটা সাগর নাম না? যদি পরীক্ষা আসে বঙ্গোপসাগর, এটাও কি প্রপার নাউন। একটা বুঝালেই কি, একটা বুঝালেই কি প্রপার নাউন, মনে থাকবে। এই যে বুঝতে পারছো। এবার দেখো পরীক্ষা যদি আসে মানুষ, কি আসলো? মানুষ কোন বাচক বিশেষ্য? বলো, মানুষ কি? পৃথিবীর সব মানুষ কি বুঝাচ্ছে? মানুষ হলো জাতিবাচক বিশেষ্য। এখান থেকে যদি বলো চাচা হেনা কোথায়, হ্যাঁ চাচা এই সুবা কোথায়, এরা কি চাচা নায়িকা পপি কোথায়, ঠিক আছে, চাচা পরিমণি কোথায়, এগুলা কি? এগুলো কি বলো? বুঝছে পারবা? যারা অনলাইনে আছেন একটু বলেন ক্লিয়ার কিনা। হ্যাঁ, কথা কান্নাকা, কালকে দেখলাম নাইকে পপিও লাইভে এসে কান্নাকাটি করে। আমি ছিলাম পরিবারের একমাত্র টাকা উপার্জনের কি যন্ত্র বা মেশিন, তাই না? এটাই দেখো, শিক্ষা নাও, শিক্ষা নাও, প্রতিটা মানুষের কাছ থেকে কি শিক্ষা নিতে হবে। তাহলে মানুষ কি? পৃথিবীর সব মানুষের জাতিবাচক বিশেষ্য। এখন দেখো এই পরিমাণে বলতে একজন কি বুঝায়? নির্দিষ্ট। পপি বলতে নির্দিষ্ট একটা একজন বুঝায়, শুভ বলতে নির্দিষ্ট একটা বুঝাইছে, হেনা বলতে নির্দিষ্ট একজন কি বুঝাচ্ছে। এরকম একটা একটা বললেই কি পরপর বা সংজ্ঞা বানাবো। পারবো আমরা? পারবেন? এগুলো সহজ, সহজ না? আচ্ছা, আমি যদি বলি শহর, শহর কোন বাচক বিশেষ্য কও? পৃথিবীর সব শহরে বুঝাইছে, তার মানে এটা কি পৃথিবীর সব শহর কি জাতিবাচক। এখন যদি বলে চলো আমরা বরিশাল যাই, চলো আমরা ঢাকা শহরে যাই, চলো আমরা লন্ডন যাই, কই যাব? লন্ডন। চলো আমরা প্যারিস যাই, না রাজশাহী বল না, তাহলে এটা কি কত না? খুলনা যাওয়া যাইতে পারে, খুলনা অনেক সুন্দর শহর, খুলনা বল। রাজশাহী গরম লাগে, মানে হট শহর একটা, হ্যাঁ প্রচুর গরম লাগে এখানে, তাতে খুলনা ভালো লাগে। খুলনা যে সুন্দর সুন্দর মাইয়া দেখলে পরানটা জুড়াই যায়, হ্যাঁ তাই না? খুলনা যে সুন্দর সুন্দর মাইয়া দেখলে পরানটা জুড়াই যায়। ও তোমার বিভাগ, আমার বিভাগ। আচ্ছা এটা বুঝছেন? এখন যদি আপনি বললাম যে এখানে শহরটা কি, শহর পৃথিবীর সব শহরে বুঝাইছে, কিন্তু খুলনা তো একটাই আছে, একটাই বুঝাচ্ছে। তাহলে এরকম খুলনা বলেন, বরিশাল বলেন, ঢাকা বলেন, লন্ডন বলেন, প্যারিস বলেন, এগুলো সবই কি সংজ্ঞা বা নামবাচক বিষয়। এগুলো সংজ্ঞা বা নামবাচক, যেগুলো একটা বুঝাবে, একটা বুঝাবে। সেটা কি? যারা অনলাইন আছেন এবার ক্লিয়ার কিনা বলেন আমাকে, পারবেন? ওকে, আচ্ছা এবারে অন্যান্য চাকরি পরীক্ষা দিয়ে একটা আসছে, এগুলো একটু দিয়ে দেখি পারেন কিনা। আচ্ছা, নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? এক নম্বরে ছিল বহর, ক নম্বরে ছিল মধুরতা, গ নম্বরে দিয়ে দিছে সাহসী, এরপর দিয়ে দিছে দর্শন। বলো নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? এর ভিতরে গুণবাচক বিশেষ্য কোনটা? আমি বলছি নিচের কোনটি গুণবাচক? গুণবাচক একা গুণ থাকবে, গুণ। আচ্ছা এখানে ও পারছে মধুরতা, এটা কি মধুরতা?
এটা হলো মধুরতা। আর এই দর্শনটা কি, কোন শব্দের শেষে অন অথবা ভার্বের সাথে যদি অন অথবা আ থাকে ওটা কি হয়, ভাববাচক। তো দর্শন কি, যখন পারবেন না কঠিন দিবে তখন একটু একটা একটা কাটবেন, যে দর্শন তো ভাববাচক বিষয়, আরে কাইটে দিই। এখন এই তিনটে আছে কয়টা, এখন আছে বহর মানে কি, অনেকে মানুষ সবাই লাগে পৃথিবী না অল্প লাগে কিছু, এটা কোন বাচক বিশেষ্য, সমষ্টিবাচক। এটা কাইটে দাও, ও তো সমষ্টিবাচক বিশেষ্য। ওকে, এখন আমার ভেজাল লাগছে মধুরতা আর একটা কি, সাহসী। আচ্ছা মধুরতা, তাই না, রাস্তায় মনে করো একটা রস বিক্রি করে, কি বিক্রি করে, রস। এটা স্বাদ মজা নাকি তিক্ত নাকি টক, ও টেস্ট করা ছাড়া তুমি বুঝতে পারবা, বোঝার কোনো উপায় আছে? তার মানে এই যে মধুরতা, ঠিক আছে, এই জিনিসটা মধুরতা মানে কি, একটা স্বাদ, একটা খাবারের স্বাদ, ওইটা তুমি টেস্ট করা ছাড়া কোনো, ওটা কি চোখে দেখা যায়? যায়। তুমি ঢাকা শহরে যা কিনতে যাও, মামা সেই মিষ্টি, চিনির মতো মিষ্টি। তুমি আপেল কিনতে যাবা, চিনির মতো মিষ্টি। কমলাটা টক জাতীয় ফল, কবে একদম চিনির মতো মিষ্টি, ও টকটা বানাই ফেলাইবি। বড়ই কিনতে যাবা, বড় চিনির মতো মিষ্টি, কলা চিনির মতো মিষ্টি, তরমুজ চিনির মতো মিষ্টি। অর্থাৎ ওদের মুখে, মাছ কিনতে গেলে মাঝে মাঝে ভুলে পেয়ে ফেলা, মাছ একদম চিনির মতো মিষ্টি। আমি আসলে সবজি কিনতে যাই, সবজি এলাকায় সব চিনির মতো মিষ্টি। এটা ঢাকা শহর। এটা তো টেস্ট করা ছাড়া বলা যাবে না, এটা তো চোখে দেখা যায় না। কিন্তু সাহসী যে ও ব্যক্তি, কিন্তু সাহসটা দেখা যায়। সাহসী, সাহস নয়, ওর সাহসী বলতে বোঝায় নির্দিষ্ট একটা পার্সনকে বোঝায়। ওরে তুমি অল টাইম তার সাহসটা দেখতে পাচ্ছ। এখানে সাহস বলে না, বলছে কি সাহসী, নির্দিষ্ট একটা ব্যক্তি। ইতিহাসে এরকম নির্দিষ্ট ব্যক্তিদের নাম সাহসী, ওটা চোখে দেখা যায়। কিন্তু তুমি মধুরতা কি, চোখে দেখা যায়। উত্তরটা হবে কি, মধুরতা। উত্তরটা কি হবে? ওই যে একজন বলছে, আর এখন আমাকে যদি সাহসী বলেন, আমি যদি মারামারি না করি, বুঝবেন কিভাবে আমি সাহসী? কথা তো খারাপই কয় না রে, ভালোই তো বলছে। এই জিনিসটাই তো আমি আগেই বুঝাই দিলাম, যে সাহস যদি বলতো ওইটা, আর সাহসী এটা বলছে কিন্তু সাহসী, মূল শব্দ কি, সাহস হলো অ্যাবস্ট্রাক্ট নাউন হতো, কিন্তু এখানে বলছে সাহসী। সাহসী বলতে নির্দিষ্ট একজন পার্সনকে বুঝাবে। কি বুঝাবে? পার্সনকে। তখন ওটা দেখা যায়। হ্যাঁ, যে মানুষটা সাহসী, কারণ সাহসটা দেখছে চোখ দিয়া, ও সাহসটা দেখছে যে মারামারি করে, ও হাজবেন্ডের ধরে কিলায়, এটা তো দেখছে। হ্যাঁ, তাহলে এই মধুরতা, এটা এমন ভাবে পোষণা করছে যাতে পাবলিক কিছু রোহিঙ্গা এখানে টিক দেয়, এই জন্য পোষণা এভাবে ডিপলি করছে। আচ্ছা দেখি আবার পরে প্রশ্ন দেখি। আচ্ছা, এখানে আছে একটা স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা পরীক্ষা আছে, শয়ন, হরণ, গ্রহণ, এগুলো কোন বাচক বিশেষ্য? শয়ন, হরণ, এগুলো কোন বাচক বিশেষ্য? ভাববাচক। আমি বলছিলাম যে কোন শব্দের মধ্যে যদি কি অন থাকে তাহলে কি হয়, অন বা থাকে তাহলে সেটা কি ভাববাচক বিশেষ্য। এবার আছে জনতা, এটা হলো মহা হিসাব নিয়ন্ত্রণ পরীক্ষা আছে, যে জনতা শব্দটি কোন জাতীয় বিশেষ্য? জনতা, এটা বলো, জনতা কোন জাতীয় বিশেষ্য? জনতা কোন জাতীয় বিশেষ্য পদ বলেন? জনতা, ভেরি গুড, সমষ্টি। আচ্ছা, জনতা বলতে কারে বুঝায়? কিছু সংখ্যক মানুষকে কি বুঝায়? কারণ উচ্ছৃঙ্খল জনতা 32 ভেঙে ফেলাইছে, কি উচ্ছৃঙ্খল জনতা 32-এ, ধানমন্ডি 32-এ বাড়ি ভেঙে। তো ওখানে কি পৃথিবীর সব মানুষের ভাঙছে 32? না, কিছু সংখ্যক। এই জন্য জনতা বল না, এই জন্য মিডিয়া বলে উচ্ছৃঙ্খল জনতা। কি করছে? উচ্ছৃঙ্খল জনতা গাড়িটি ভাঙচুর করেছে। এই জনতা বলতে এটা সমষ্টিবাচক বিশেষ্য বুঝেছে। তা জনতা কি সমষ্টিবাচক বিশেষ্য, মনে থাকে। এখন দেখো, তুমি দেখলা এই সুবা, তাই না, ও কোন বাচক বিশেষ্য? একটা বুঝেছে, ওয়ান পিস। সুবা কি করছে? তার বয়ফ্রেন্ড বিয়ে করছে, বিয়ের পরে কি হয়েছে? পরিবার হয়েছে। কি হয়েছে? তোমার পরীক্ষা আসলো, পরিবার কোন বাচক বিশেষ্য বলো? ও দেখবা, ও তো পরিবার গঠন করে ফেলাইবে। এখন কি করছে? ও বিয়ে করে ফেলাইছে। বিয়ের পর কি হবে? পরিবার। তাই পরীক্ষা আসলে পরিবার কোন বাচক বিশেষ্য? যারা অনলাইন আছে বলো। আরে ক্লাস তো সবই রেকর্ড পাবা, এই ক্লাসটা কি রেকর্ড পাবো না? এটা কথা, সবই পাবা, আমারও রেকর্ড পাবা, টেনশন নিও না। এখনকার পরিবার কোন বাচক বিশেষ্য? পরিবার কি
ওই এলাকায় জাতিবাচক, এই অনলাইনে যারা আছেন কেউ কয় জাতি কেউ কয় সমষ্টি, পরিবার জাতিবাচক হলো কেন আপনারা বুঝো? হ্যাঁ তোমাদের সমস্যা এই জায়গায়, তোমরা মনে মনে বাচ্চা পরিবার বলতে পৃথিবীর সব পরিবার কি বুঝাইছে? তুমি পৃথিবীর সব পরিবার এক না, এইটা মনে রাখবা যে পৃথিবীর সব সমাজ এক না। তোমরা এই জায়গায় ভেজা লাগে আমি বুঝছি, হ্যাঁ এই ভেজা লাগে। পরিবার বলতে তো পৃথিবীর সব পরিবার কি বুঝাইছে? আসলে ওই বা পৃথিবীর সব পরিবার এক না, আর পৃথিবীর সব সমাজ ব্যবস্থাও এক না। কিন্তু পৃথিবীর সব মাছই ওই মাছ কয়। তুমি ইংল্যান্ডে যাবা, ওখানে ফিশ, যেটা ফিশ বলে, আর ওরা ওটা যে কোনো ভাষা ওটা সবাই মাছ কয়, কি কয়? আর আমি যে একটা মানুষ, ওরা ম্যান বলুক আর ওর যে যে ভাষায় বলুক, ওই মানুষকে সবাই মানুষই কয়। বানর যেটা, বানর একটা কুত্তা যেটা কুত্তাই কয়। এই কুত্তা এটা হলো জাতিবাচক বিষয়। কুত্তা পৃথিবীর সব কুত্তাই আছে, পৃথিবীর সব কুত্তাটারে বুঝেছে। হয়তো কুত্তার কোন কুত্তা লাল, কোন কুত্তার মুখ বড় ছোট বড়, কিন্তু ওদের কুত্তা সবাই কয়। এই জন্য কুত্তা কি জাতিবাচক, বুঝতে পারো? ওরে ওরে লাল কুত্তা, কালো কুত্তা, টমি কুত্তা যা বলে বলতে অনেক প্রপার নাম হয়ে যাবে। ওর যদি টমি টমি, ওর নাম টমি টমি, তাহলে প্রপার নাম। টমি বলতে একটা বুঝাইছে। তাহলে এখানে কি হয়েছে, এই যে মনে রাখবা, এই সমাজ বলতে পৃথিবীর সমাজ এক না, পরিবার বলতে সব এক পরিবার না। বিশ্বের এক এক দেশে এক এক গোত্রের ভিতরে এক এক ধরনের পরিবার। তুমি বাংলাদেশেই দেখো না, উপজাতিদের ভিতরে পিতৃতান্ত্রিক পরিবার, আবার মাতৃতান্ত্রিক পরিবার, অর্থাৎ মা কি লিড দেয়, আর পুরুষগুলা বসে বসে কি করে রান্না বান্না করে আর বাচ্চা উৎপাদন করে। না, পুরুষ বাচ্চা উৎপাদন করবে কেমনে? পুরুষ তো বাচ্চা উৎপাদন করে না, বাচ্চা লালন পালন করে। এই মাতৃতান্ত্রিক সমাজে আমরা কি দেখি, মায়ের ভূমিকা মতো মা মানে পরিবার নিয়ন্ত্রণ করে, টিয়া পয়সা থেকে শুরু করে সব নেতৃত্ব দেয় কে? মা। বাচ্চা উৎপাদন করে দেয় কে? মা। বাচ্চা লালন পালন করে কে? বাপ। ঠিক আছে, এইগুলা তাহলে এই পরিবার বলতে সব পরিবার না। পরিবার বলতে কিছু কয়টা মানুষ নিয়ে কি একটা পরিবার, দুই পিস নিয়ে একটা পরিবার হয়, এবার বছর বছর দুই তিনটা বাচ্চা হইতেই থাকে। এইগুলোর কি বলে বুঝছো? সমষ্টিবাচক। তারপরে সমাজ, এটাও কি সমষ্টি। এখন আবার কয় কি যে সুবার একটা কি করলো, আমি একটা সমিতি গঠন করবো। সমিতি কি? ওটাও সমষ্টি। সমিতি কি পৃথিবীর সব মানুষ লাগে নাই? সমিতি 5-10 জন মিলে যায় একটা সমিতি করে, তা সমিতি কি সমষ্টিবাচক। মন থাকবে, মন থাকবে। ওকে, ওরে পারছেন সবাই? আচ্ছা, তা আমরা এই কি কি যেন পড়ছিলাম? প্রথমে সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য তো বুঝে গেছি, অর্থাৎ পৃথিবীর যেটা একটা আছে একটা, সেটাই কি সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। পরীক্ষার সে কলম কি বাচক বিশেষ্য? কত? কলম কি বাচক বিশেষ্য? এই শার্ট কি বাচক বিশেষ্য? বস্তুবাচক। কলম কি, প্যান্ট কি, মোবাইল কি, সব বস্তু। ক্লিয়ার? এর মধ্যে যা আছে, টিউব লাইট সবই কি, এই বোর্ড এটা কি, সবই বস্তুবাচক বিশেষ্য। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা দেখো, যদি পরীক্ষা আসে যৌবন কি বাচক বিশেষ্য বলতো? যৌবন, যৌবন ভাববাচক। সব জায়গায় অন থাকলে হবে না। এখন তুমি তো এই যৌবনে অন আছে, ধর্ষণে অন আছে। ধর্ষণ কি? আমার কথা কয়, আমার তো ধর্ষণ বানা ভুল লিখছি। ধর্ষণ এটা কি গুণবাচক? এটা গুণবাচক। ধর্ষণ গুণবাচক, ওটা ওই ব্যক্তির গুণ। যে মাথায় চিন্তা চেতনা, আমি বললাম নিচের কোনটি গুণবাচক, ওটা তো চূড়ান্ত বুদ্ধি শিখেছি যে 4টা অপশনের ভিতরে কোন শব্দের ভিতরে অন অথবা আ থাকলে কি হয়? ভাববাচক বিশেষ্য হয়। সব জায়গায় তো আর না, ওটা তো ব্যতিক্রম। এখন কথা ধর্ষণ এটা কি হবে? ওটা হবে না। আচ্ছা, এখন আসছে কি যৌবন। আচ্ছা, যৌবন কি চোখে দেখা যায়? যৌবন চোখে দেখা যায়? এটা গুণবাচক বিশেষ্য। এটা কি গুণবাচক বিশেষ্য? যেখানে লেখাইছে ওইখানে উদাহরণ লেখো। যৌবন কি গুণবাচক বিশেষ্য। এর বিপরীতে দেখো বার্ধক্য কি? এটাও তোমাদের আমি দেখছি ভেজাল লাগে, এটাও তোমাদের অনেক ভেজাল লাগে। কেন ভেজাল লাগে? এই জিনিসগুলো তোমরা অনেক ভেজাল লাগাই দাও পরীক্ষার হলে। এই দারিদ্র, এটাও তোমরা ভেজাল লাগাই দাও। ভালো করে এটা বোঝার চেষ্টা করো। আবার কি ভালোবাসা, এগুলো তোমাদের ভেজাল লাগে। এই যে সুখ দুঃখ, এগুলো কি বাচক বিশেষ্য? এগুলো সব গুণবাচক বিশেষ্যের উদাহরণ। দেখবে এগুলো সবই কি গুণবাচক। একটু খেয়াল করো, এইখানেও তোমাদের ভেজাল লাগে।
স্যার ভালোবাসা তো চোখ দিয়ে দেখা যায়, আসলে কি তাই বলো তো? ভালোবাসা দেখা যায়? এই বিশ্ব ভালোবাসা দিবস আসতেছে 14 ফেব্রুয়ারি, দেখবা এখানে হ্যাঁ বেড়া কালকে এখানে একটা রেস্টুরেন্ট আছে মিরপুর 10, আমার স্কুল জীবনে ফ্রেন্ডরা আসছে, তা আমার ওখানে আমার ডাক দিয়েছে, বন্ধু একটু আসো তুমি। তাই গেলাম ওখানে, তা আমি এবার চাইনিজ রেস্টুরেন্টে, আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে কম ঢুকছে এইসব রেস্টুরেন্টে, যেহেতু অন্ধকার মিটি মিটি আলো জ্বলে। তো মনে করি দোস্ত তোর এখানে ওই বেড়া দেওয়ার ব্যবস্থা আছে? হয় ওই রেস্টুরেন্টের মালিক, এখন ও কি করে ওই বেড়া, প্রত্যেকটা বেড়া দেওয়ার ব্যবস্থা আছে। আমরা বলছি আমাকে একটু বেড়া দিয়ে দেয়, আমাকে যাতে কেউ না দেখে। দূর বেড়া, আমাকে বেড়া দেওয়া লাগবে না। যারা একটা কাপল আসে, যারা কাপল, তাদেরকে কি করতে হয়? তাদের ওখানে বেড়া দিতে হয় এবং সর্বনিম্ন এখানে 1000 টাকা খাবার খেতে হবে তাদেরকে। অর্থাৎ তাদের এখানে যে তারা যে 1 ঘন্টা থাকবে, এই জন্য তাদেরকে 1000 টাকা পে করতে হবে। মানে 1000 টাকা বলতে 1000 টাকা খাবার খেতে হবে। কি খেতে হবে? তাহলে আমরা তাকে পুরো নিয়ে ওখানে 1 ঘন্টা তাকে আমরা কোনো ধরনের ডিস্টার্ব করবো না তাদের। তারা দুজন ওখানে বসে বসে শুধু খাবারই খাবে, শুধু কি খাবারই খাবে, এখানে কোনো ওয়েটার গিয়ে ডিস্টার্ব করবে না। বুঝছেন? এই হলো অবস্থা। তো এখন মনে করেন ওর ভিতরে কি ভালোবাসা চলে নাকি না চলে, এগুলো কিন্তু দেখা যায় না। আমরা যেগুলা দেখি, ওই রাস্তাঘাটে যেগুলো দেখি, পার্কের ভিতরে যেগুলো দেখি, এগুলো কয় লস্কল্লু 6 আকার ময়রশিকার। এটা হলো প্রত্যয় জনিত শব্দ। কি জনিত শব্দ? প্রত্যয় জনিত শব্দ। তা তোমরা অনেকে মনে করো স্যার ভালোবাসা তো চোখে দেখা যায়, কেমনে? এই যে আমি আমার বাচ্চাটাকে আদর করতেছি, এইটাই ভালোবাসা। ওটা ভালোবাসা বলে না। এরকম বলে যে আমি আমার স্ত্রী আমি জড়াই ধরতেছি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এই দেখো এটাই ভালোবাসা, ওটারে ভালোবাসা না। ভালোবাসা জিনিসটা মন থেকে। তুমি মনে মনে স্ত্রী কি করলো, হাজবেন্ডে জড়াই দিল, হাজবেন্ড আসছে 5 বছর পর বিদেশ থেকে, আয়া হারে তোমাকে ছাড়া এই 5টা বছর কত কিভাবে কেটেছে, আসো। মনে মনে জড়াই ধরে ভাবতেছে, এদিক দিয়ে মন্টু বল্টু পল্টু লাগে প্রেম করছি, হারে তাদেরও কিন্তু মনে পড়ে গেছে। বুঝলেন না? এই জন্য ভালোবাসা কিন্তু সে অরিজিনাল সে ভালোবাসছে নাকি ডুপ্লিকেট বাড়ছে, এটা বোঝা মুশকিল। সুতরাং জানতে পারলাম এই ভালোবাসা, এটা ইংরেজি হলো লাভ, এটা কখনো চোখে দেখা যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওই দেখছো রাবিয়া বলছে, জি স্যার এটা ভালোবাসা মন থেকে অনুভব করতে হয়। এটা কি? তুমি তাকে মিস করতে, বেবি আই মিস ইউ। কি লিখছো? বেবি আই মিস ইউ। তাকে কিন্তু তুমি মিস করতেছো, এটা কিন্তু তাকে তুমি দেখাতে পারতেছো না। এটা কি? কয় ভিডিও কল দাও তো, তুমি কিভাবে মিস করো, এটা কি দেখানো যায়? আমি তুমি অনেক ভালোবাসি, ভিডিও কলে দেখাও তো তুমি কেমন ভালোবাসো, এগুলো দেখানো যাবে না। সুতরাং এটা অ্যাবস্ট্রাক্ট নাম। এখন দেখো বার্ধক্য, তোমরা অনেকে মনে করো স্যার বার্ধক্য তো চোখে দেখা যায়, আমাকে বাসায় না ওই বুড়িয়া বুড়ি, এগুলোই মনে হয় বার্ধক্য বলি না আমরা, যে বুড়িয়া বুড়ি মানুষ যত আছে যাদের বয়স্ক ব্যক্তি, ওইটাই মনে হয় বার্ধক্য। আসলে ওটাকে বার্ধক্য বলে না। কাজী নজরুল বলছিল না যে বার্ধক্যকে কখনো বয়সের ফ্রেমে আটকানো যাবে না। এই যে আমারে দেখছো, আমি বার্ধক্য হতে পারি, তোমরা দেখছো তোমরা বার্ধক্য হতে পারো। বার্ধক্য তাকে বলে যার ভিতরে কি নাই, যৌবন নাই। বার্ধক্য আমরা কাকে বলি? তার বয়স হয়ে গেছে, তাকে যে বার্ধক্য তুমি বলতে পারবে না। আমাদের বাড়ি আমাদের দাদা কিন্তু তারে দেখছি সে 90 বছর বয়সে বিয়ে করছে, আর একটা বাস্তবের চোখে দেখছি। হ্যাঁ, তারে দেখছে 90 বছর বয়সে একটা বিয়ে করে নিয়ে আসছে। 90 বছর বয়সে একটা বিয়ে করে, তার মানে বুঝতে পারছেন দাদার যৌবন আছে। দাদার যৌবন কি আছে, কিন্তু আমরা চোখে দেখতে পারি না। সুতরাং এই যে দেখো বার্ধক্য, এটা তুমি বুড়িয়ে বুড়িয়ে বার্ধক্য বলা যাবে না, আমাদেরকে বলা যাবে। অর্থাৎ যার ভিতরে যৌবন নাই ওইটারই কি কয় বার্ধক্য। তারপরে এটা চোখে দেখা যায় না, এটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার দেখো যৌবন, অনেকে মনে করে যৌবন মনে হয় কি, যৌবন কি আমরা মনে করি যৌবন মনে হয় চোখে দেখা যায়। কি আমার শরীরে শক্তি আছে, এনার্জি আছে, এই আমি সুন্দর হাঁটা চলাফেরা করি, তোমরা হাঁটা চলা করতে প্রত্যেকে মনে করতেছো আমাদের কি আছে, যৌবন আছে। বউ আরেকজনের সাথে জায়গা, এটা দেখো ডিভোর্স হয় না। রাধার হাজবেন্ড যে আয়ন করছিল, সাগর গোয়ালা তার বাপ, রাধার বাপ যে তার বিয়ে দিছিল, জানতো যে এটা নপুংসক, যায় না। তার মানে যৌবন আছে কি নাই এটা আমরা অনুভব করতে পারি। মাঝে মাঝে পড়াশোনা করি, যখন ঘুমায় তা অনুভব করতে পারি আমাদের একটু যৌবন আছে। এই কথা সত্য? হ্যাঁ, যৌবন আছে। মাথা লাড়া, তার মানে ওর একটু কম আছে। ও মাথা লাড়া যে স্যার টেনশনে যৌবন খুঁজেই পাইতেছি না। পড়াশোনার চাকরির টেনশনে স্যার এই যৌবন বাইন্ধে রাখছি, কোন সমস্যা নাই, চাকরি বাকরি পাই তখন দেখবেন যৌবন 3 গুণ হারে বাইরে যাইব। এটা সত্য কথা। তুমি চাকরি পাও ঠিক আছে, এখন ঘুমন্ত অবস্থায় থাক, চাকরি বাকরি পাও, টিয়া পয়সা পড়ে থাকলে এমনি দেখবো কি যৌবন বাইরে যাইব। তাই মানে এটাও কি চোখে দেখা যায়
না, এ যায় যায় না। আচ্ছা এবারে দেখো, এই দেখো দারিদ্র, এটা তুমি কি, হ্যাঁ বস্তির ভিতরে গেলে মনে করে এরাই মনে হয় দারিদ্র, তাই না? আমরা মনে করি দরিদ্র মানে যারা রাস্তা ভিক্ষা করে, যারা বস্তি এলাকায় বসবাস করেন নিচু জাতের, এরা মনে হয় দারিদ্র, এদের কিছু দান সদকা করে আসে, এটা বলি না? আসলে এগুলো চোখে দেখা যায় না। ঢাকা শহরে যতগুলো ভিক্ষুক আছে প্রত্যেকের একটা করে কি আছে, 80% ভিক্ষুকের ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি আছে। ঢাকা শহরে প্রত্যেকটা ভিক্ষুকের কি আছে, একটা করে ফ্ল্যাট বাড়ি আছে। তুমি দেখবা বস্তিতে যারা বসবাস করে, ওখানে বস্তিতে প্রত্যেকের মাদক ব্যবসা, সন্ত্রাসী যত আছে সব আছে ওদের। তার মানে ওদের সাথে তুমি কখনোই পারবা না। তাই দারিদ্র কখনো তুমি চোখ দেবে, দারিদ্র আমিও হইতে পারি, তুমিও হতে পারো। কিভাবে? তোমার তো টাকা পয়সা নাই, ইনকামে তুমি নিজেই তো দারিদ্র। কথা কথা দারিদ্রটা মাপকাঠি আছে, যে এত ডলারের নিচে যদি কেউ থাকে ওই মানুষটার কি কয় দারিদ্র। তোমার তো বেকার তো বাংলাদেশ, আমার মনে হয় এই 80% বাংলাদেশে বেকার দারিদ্র, দারিদ্র নিয়ে বসবাস করে। মনে থাকবে, মনে থাকবে। বাবারে আফিয়া বলছে স্যার আমার তো শরম করে, আর কইয়েন না। এই শরম এটা কি চোখে দেখা যায়? এটা শরমটা কি কো? এই শরম এটা কি? হ্যাঁ এটাও কি? এটাও গুণবাচক। লজ্জা এটাও কি? এটাও বুঝো। হ্যাঁ ওই আমরা একসাথে কই, তোর কি লজ্জা শরম নাই? জিনিসটা কিন্তু একই জিনিস। কি কইছো? কি কম স্যার, এগুলোর তো কোনো গুণই নাই, এটা গুণবাচক কমুকা, এগুলার তো কোনো গুণই নাই। তো এটা ও কইতেছে, ও ওইটাই ঠিক আছে, ও যে কইছে না ধর্ষণ, এইটা গুণবাচক, ওটা ঠিক আছে, এটা তো গুণ একটা, এগুলো তো কোনো গুণই নাই। ওরে ওইটা গুণবাচক বলেন, ওটা তো কোনো গুণই নাই। ওটা ভার্বের মধ্যে পড়ে যাবে, ভার ওটা ভাব। তবে ওটা ভাবে হয় না, ওটা আসলে ধর্ষণটা এই হবে। এটা ইংরেজি কি রেপ না? রেপ কি নাউন নাকি ভাব? আরবি রেপ, আরবি দেখো তো, আরে সার্চ দাও গুগলে, এটা কি দেখো না, তাহলে তো পেয়ে যাবা। নাউন হবে বলে, নাউন। হ্যাঁ রেপিস্ট, রেপিস্ট ওর মানে ধর্ষক, ওটা তো নাউন। হ্যাঁ রেপিস্ট এইটা কি? এই জন্য ভেজাল আছে। আচ্ছা এবারে দেখো, এবার আমরা কি বললাম, তুমি আর ওইগুলার উদাহরণ কইও না, যেটা তো কোনো গুণ নাই, এটার কমুকা। এই শরমের তো কোনো গুণ নাই, আর শরমের একটা গুণ আছে, এটা একটা গুণ, ও লজ্জা এটা একটা ওয়ান কাইন্ড, এটা গুণ না কও গুণ। এখন ও কইতেছে দারিদ্র তো কোনো গুণই নেই, ওটা রাখছি কি? অবস্থান সবকিছু হবে না। স্যার লেকচার শিটে পিডিএফ ছাড়া বই আকারে হয় না, আর আমাদের বইয়ে কি এই টপিক আছে? থাকবে না কেন? আছে তো, আছে আছে আছে। কোনটা? কোনটা? আচ্ছা ও সংজ্ঞাটা মনে হয় খেয়াল করে নাই। আচ্ছা দেখো, আচ্ছা এখন দেখো আমরা এখানে যেটা বলি, দারিদ্র গেল, এটা আমরা বুঝতে পারলাম। এরকম তিক্ততা, মধুরতা, সরলতা, ঠিক আছে, এই জিনিসগুলোও কি, এগুলো সব গুণবাচক বিশেষ। তিক্ততা, সরলতা, শৈশব, কৈশোর, গাম্ভীর্য, আভিজাত্য, এগুলো ভালো ভালো মানে বেশি বেশি পড়বা। গুণবাচক বিষয়টা অনেক আসে পরীক্ষায়, অনেক আসে। এবার দেখো যদি আসে পড়া, পড়া বিন্দু রেখা পড়া, হ্যাঁ আবশ্যক নাউন থাকুক, কিন্তু সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মধুরতা, এই যে তিক্ততা, মধুরতা, হ্যাঁ সরলতা, এগুলা। তাহলে দেখো পড়া শেষে কি আছে? আ আছে। খাওয়া শেষে আ আছে। এগুলা ক্রিয়ার মতো হলো, এগুলাকে কি বলে? এগুলো READING, রিডিং। যাই হোক পড়া, খাওয়া, লেখা, এগুলো সব কি? শোয়া। এগুলো ভাববাচক বিশেষ্য, এগুলো ভাববাচক বিশেষ্য। তাহলে আজকে আমরা জাতিবাচক শিখলাম, সমষ্টিবাচক শিখলাম, বস্তুবাচক শিখলাম, ভাববাচক শিখলাম। আচ্ছা আর একটা উদাহরণ দিই, দেখো পঞ্চায়েত। আমি কি বললাম পরীক্ষা আসলো পঞ্চায়েত, এটা কোন বাচক বিশেষ্য বলতো? পঞ্চায়েত কোন বাচক বিশেষ্য বলতো? পঞ্চায়েত হিন্দি শব্দটা কিন্তু সমষ্টি বোঝা যায়। পঞ্চায়েত মানে সালিশি করে, গ্রামের কিছু সংখ্যক মানুষ কি করে?
সমাসী করে। আচ্ছা এবার আমাকে বলো এই পদ প্রকরণটা সবাই মানে পদ বিশিষ্ট পদটা ক্লিয়ার কিনা? আপনাদের অফলাইনে যারা আছেন বিশিষ্টটা বুঝছো? বুঝছো শিওর না আন্দাজে? স্যার কিছুটা বুঝছি, 90% বুঝছি স্যার। না যারা অনলাইনে আছেন বুঝছেন? এত সহজ না, তুমি যে পাবা ক্লিক আছে এর ভিতরে, পদ প্রকরণ বাজার গাইডও ক্লিক আছে, আমাদের ভিতরে ক্লিক আছে। কারণ কি তুমি দেখো পরীক্ষায় যদি আসে জুতা কি বাচক বিশিষ্ট, তুমি যদি ডিপলি ভাবো জুতা, জুতো বলতে পৃথিবীর সমস্ত জুতারই তো বুঝায়, এটা জাতি মেরে দিই, কথা না জাতি মেরে দিই এরকম ভাববে কিন্তু পরীক্ষার হলে। এরপর জুতো বলতে পৃথিবীর সব জুতারই তো বুঝাইছে, তা নাসিস স্যার পড়াইছে, যদি সব বা সবাই বুঝায় তাহলে ওটা কি হয়? জাতিবাচক। তাহলে ও পরীক্ষার হলে কি করবে? এটার বানাইবে জাতিবাচক। কি বানাইবে? জাতি। এরপর করবে স্যার বাটা জুতা, এইটা হলো একটা, তাহলে বাটা জুতাটা কি? অ্যাপেক্স, এগুলো হলো প্রপার নাম, সংগ্রহ বা নামবাচক বিষয়। বাটা অ্যাপেক্স এগুলোর কি বানাইবে সে? পরীক্ষার হলে বসে এগুলো বানাইবে। ঠিক আছে, আসলে খেয়াল করো, এই প্রথমে ভাববা, ওটা পরে ভাবা, আগে ভাবো এই যে জুতা, জুতা এটা কিন্তু একটা ম্যাটেরিয়াল না, বস্তু। জুতা একটা কি? বস্তু, প্রাণহীন, যেটা প্রাণ নাই ওইটাই কি। এখন তুমি বলতে পারো স্যার এই যে আপনি বললেন ঢাকা বরিশাল, ঢাকা বরিশাল, সাগর নদী, সাগর নদী, এই জিনিসগুলো দেখো, সাগর নদী, আর আর কি বললাম এই পাশে? আমি বললাম জুতা। জুতা এটা তো বোঝা যায় এটা বস্তু, কিন্তু ঢাকা সাগর নদী এগুলো কি বস্তু? এগুলো কিন্তু বস্তু, এগুলো কিন্তু এক ধরনের অদৃশ্য বোঝা যায়, মানে যে জিনিসটা অদৃশ্য, অদৃশ্য কিছুটা হলো অদৃশ্য বোঝা যায়, কিন্তু এইটা তো পুরোটাই বস্তু, পুরোটাই বস্তু। আমার এরকম মনে করে না জুতো বলতে ভিতরে সব জুতারই তো বোঝায়, এটা তো জাতিবাচক, এটা হলো জাতিবাচক না, ওটা হলো বস্তুবাচক। ক্লিয়ার? এবার লেখো সর্বনাম, প্রোনাউন লেখো, সর্বনাম ইংরেজিতে বলে কি? প্রোনাউন বা। আচ্ছা গতকাল ওই যে মোহাইমুল স্যার ইংরেজি প্রিপোজিশনের ক্লাসটা করছিল তোমরা, কেমন হয়েছে? প্রিপোজিশন পড়াইছে স্যারে, মোহাইমুল স্যার, এমদাদ স্যার পড়াইছে প্রোনাউন। আচ্ছা শোনো, মোহাইমুল স্যার আমাদের পেজে ক্লাস ছিল গতকাল 6:30টায়, জব মেডিসিন পেজে করছিল কেউ? কেমন হয়েছে? অস্থির ক্লাস হয়েছে। ও হলো আমার হলের ছোট ভাই, আমার ইউনিভার্সিটি আমার হলেরই ছোট ভাই। অনেক কালকে যারা অনলাইন ক্লাসটা সবাই আবার করবা প্রিপোজিশনের উপর, কনফিউশন যেগুলোতে ছিল ওইগুলাই কিন্তু কালকে প্রিভিয়াস ক্লাসে অস্থির ক্লাস হয়েছে, কিন্তু প্রিভিয়াস ক্লাসটা সবাই করে নিও। আচ্ছা সর্বনাম কাকে বলে? কত প্রোনাউন কাকে বলে? এত কিছু ভাবার টাইম নেই, নামের পরিবর্তে বসে যে নাম তাকেই বলে সর্বনাম। কি বলবো? নামের পরিবর্তে বসে যে নাম তাকেই বলে কি? সর্বনাম। এটা যে কোনো নাম, নামের পরিবর্তে বসে যে নাম তাকেই বলে সর্বনাম। নামের পরিবর্তে বসে যে নাম তাকেই বলে সর্বনাম। নামের পরিবর্তে বসে যে নাম তাকেই বলে কি? সর্বনাম। আপনারা অনেক লাইভের ভিতরে স্যার সাইদুল স্যার কয়, সাইদুল স্যার আসল কথা কি জানেন? সে ইদানিং বুঝতেছি না, সে অনেকদিন আগে থেকেই, প্রায় 6 মাস আগে থেকেই শুধু বলে যে আমি এই পরে এই জগতে আমি থাকবো না, আমি বাড়িতে যাব, আমি গরু বাছুর কিনবো, গরু ছাগল এগুলো নাকি পালন করবে। তো এগুলো আমি ই করতাম, মনে করতাম হাস্যকর মনে হয় বলে, কিন্তু সে বলে আমি ক্লাস নিব না। রুটিন করার সময় গত মাসে বলছে যে আমার রমজান মাসে কোনো ধরনের কোনো ক্লাস দিবেন না। আমি রমজান মাস আসুক, দিব না। বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা এত সুন্দর প্রতিষ্ঠান তৈরি করলাম, আপনি এখন বলতেছেন নেবেন না, সমস্যা নাই, না আপনি না নিলে তো আমরা জোর করবো না। আমি যদি না ইচ্ছা না থাকি জব মেডিসিন চলবে না, আমি যদি জব মেডিসিন ক্লাস জব মেডিসিন মতোই চলবে, তাই না? পৃথিবীর কোনো কিছু কোনো একজন নির্দিষ্ট মানুষের আটকে থাকে না, থাকবো না। একটা মানুষ আমি তো মারাও যাইতে পারি, তাই না? যে কোনো মানুষ মারাতে, তারপর তো জিনিস চলে, প্রকৃতির নিয়মেই চলে। ওই দিন দেখলাম বিয়ে বাড়িতে মানুষ মরে গেছে, বিয়ে খাইতেছে, তারপর তো চলে, বিয়ে কিন্তু বন্ধ হয় না। কথা বলা বিয়ে বন্ধ রয়েছে, বিয়ে বন্ধ, কোনো মানুষের থেমে থাকে না। অনেক বুঝাইছি স্যারকে, অনেক বুঝাইছি। সে ভাই আমার ফ্যামিলিগত ঝামেলা আছে, আমি একটু সমস্যা আছে, আমাকে একটু একা থাকতে দেন, আমি একটু কি আমাকে একা থাকতে দেন, আমি ডিসিশন নিয়ে কি করব না করবো, আমাকে একটু একা থাকেন, থাকেন আপনার মতো করে আপনি থাকেন। এই যে আজকে ক্লাস ছিল তার রংপুরে, সে যায় নাই। গতকাল ক্লাস ছিল দিনাজপুরে, সে যায় না। মমিনুল স্যার দেখো কত কষ্ট করে সে গাড়ি নিয়ে তারপর সে ওখানে গেল। এই যে বিপদ, আবার 8 তারিখ মনে করো তার ক্লাস হলো ইসে জামালপুর, সেটা ক্যান্সেল করছে। এই যে জিনিসগুলা যখন রুটিন করি তখন বলতে পারতো না,
ব্রাঞ্চ গুলো তো একটু নেগেটিভ হয়ে যায়। সে তো যদি আগে বলতো যে স্যার আমি যাবো না, শেষ কি করতে পারতো, আমি যাবো না, আমার স্যার মানে মাসে কি শিডিউল দিয়েন না, আমরা কিন্তু তাহলে কি করতাম, ওই ব্রাঞ্চ গুলাই দিতাম না। পরে ওই ব্রাঞ্চ আগামীকাল টাঙ্গাইলে আমার যাওয়া লাগবে, মামুন স্যার আজকে চলে আসতেছে, আমার কালকে টাঙ্গাইলে একদিন সেমিনার নিতে হবে, পরের দিন জামালপুরে একদিন 9 তারিখ জামালপুরে একদিন আমার সেমিনার নিয়ে আবার ঢাকা ব্যাক করতে হবে। প্রাথমিক অবস্থা একটু কষ্ট হবে, ঠিক না, একটু কষ্ট হবে, তাহলে কি আর করার। মানে সে যদি মনে করে যে না সে এলাকায় যে ব্যবসা করবে, অন্য করতে পারে, তার ব্যক্তিগত স্বাধীনতা তা আছে। সে যদি বলে করে যে না আমি যে আবার ইংলিশ পড়ামো, আমি যে আমি একা একা পড়ামো, আমার ভালো লাগে না, আমার যতটুকু নিজের সময় পারেন, এক এক মানুষের এক এক ইচ্ছা, তাই না। হয়তো এটা মনে করতে পারে যে আমি এসে আমি যদি একা একা ইংলিশ পড়াই বাসা বাসা, হয়তো একটা দুইটা ক্লাস নিলাম দৈনিক, এবার আমি বাসা রিল্যাক্সে বিজনেস করলাম, তাই না, এত কষ্ট লাগলো না, ঢাকার বাসায় দৌড়ানো লাগলো না, ব্রাঞ্চে যাওয়া লাগলো না, হয়তো সেটাও ভাবতে পারে। আবার বলে যে ফ্যামিলিগত ঝামেলা, আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনারা থাকেন, কাউকে তো আর জোর করা যাবে না, অনেক বুঝাইছি কিন্তু সে না আমার ভাল লাগে না। যদি ভালো না লাগে কারো তাহলে তো আমরা কিছু করতে পারবো না। তোমরা অনেক সময় মানে বারবার করো, কিন্তু জবাবও তো একটা দিতে হয়, তাই না, জবাবও তো দিতে হয়, কিন্তু কি করবো, একটা মানুষের যদি আমরা না বুঝাইতে পারি কোনো না কিছু করার না। এখন দেখতে তোমার এখানে যারা অফলাইনে আছে, এখানে স্যার এই ভিতরে ওই বসতো, আমাদের ভিতরে বসতো না। এখন এক এক মানুষের একাকি, এখন কি করবো, মানুষে তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে ভাই আমাদের মামার মতো থাকতে দেন, আমি একটু একা থাকি, থাকুক। কিন্তু আপনাদের টেনশনের কারণে ইংলিশ ক্লাস এ মাসে আমরা ইংলিশ ক্লাস তার পরিবর্তে একজন দিছি গোলাম মোস্তফা স্যার। গোলাম মোস্তফা ক্লাস দেখলে বুঝবা ইয়ে হলো 100%, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। সে একজন ক্যাডার অফিসার এবং দুর্দান্ত ক্লাস নেয়, আমাদের রংপুর শাখায় ক্লাস নেয়, বগুড়া ক্লাস নেয়, দিনাজপুরে ক্লাস নেয়, দুর্দান্ত টিচার। ওনাকে নিয়ে উনি ক্লাস নিবেন। এই মহামিনুল আছে, উনি আছে, ইমন আছে, একজন আছে, আর একজন কে জান নিল কালকে, ইমদাদ। ওরা ট্রায়াল দিতে, ওরা কি করতেছি, ওরা ট্রায়ালের ভিতরে রাখছি। তবে এই সবচেয়ে হিট হলো এইটা, এর ক্লাস আপনারা এই মাসে 28 তারিখ পাবেন আর 1 তারিখ পাবেন, রোজার 1 তারিখ আর 28 তারিখ, এই হলো হিট টিচার। এই একটা আছে, এর ক্লাসটা পাবেন। আর মহামিনুল স্যারের ক্লাসটা হয়েছে, দেখবেন যে দুর্দান্ত ক্লাস হয়েছে। ইংলিশ টিচার আমাদের সাথে অনেক কালকে একজনে ডেমো দিয়ে গেছে, অনেক চমৎকার একজন ইংলিশ টিচার। উনি হলো ক্যালিফোর্নিয়া বইয়ের পাবলিকেশন আছে না, ওই ইংরেজি বইয়ের লেখক। উনি ওনাকে একটা ডেমো দিছে, ভিডিওটা আমি আজকে দেখবো। এখানে ডেমোটা বলতে কি যে তোমরা আমাদের এখানে একটা জিনিস পড়ানো হয় না ইংলিশে, ও হয় সরি দীপ্ত স্যারের কথা ভুলে গেছিলাম। দীপ্ত স্যার কেমন পড়ায়, অস্থির পড়ায় না, ও কিন্তু আমার ইউনিভার্সিটির ছোট ভাই, ওরাও কিন্তু নিয়ে আসছি। এই দীপ্ত স্যার তোমাদের ক্লাস নেবে। আপাতত আমরা টার্গেট নিয়েছি 3টে ইংলিশ টিচার, যে দীপ্ত আর হলো গোলাম মোস্তফা। দীপ্ত, গোলাম মোস্তফা, এই দুইটা হলো একদম, আরো মহামিনুল, 3টারই রাখছে একদম হিট ইংলিশে, ঠিক আছে। আর ফ্রি ক্লাস মাঝে মাঝে ইমন আছে না, ইমনও মাঝে মাঝে নিবে ইংলিশে। ভাই কেউ জন্য কেউ থেমে থাকবে না, আমি নাসি স্যার তা থাকবে না তার মানে কি বাংলা কি বসে থাকবে, মানে অনেকে আসবে, ঠিক আছে না। কি যেন বলতেছিলাম, একটা কম পড়লে বাড়াই দিবে, বলি সবাইকে দিয়ে দেবে। গোলাম মোস্তফা 28 তারিখে সবাই দিবে। আমি বলছি, আমার মিটিং হয়েছে কালকে রাতে, যে সবাইকে দিয়ে দিতে বলছি, ইংলিশ ক্লাসটা বাড়াই দিতে বলছি। আগামী লাগবে না, এই মাসেই নাও, রোজার মাসে এত বেশি নিয়ে করবা কি, তারপর রোজা রাইখে আর কত করবা, এই মাসেই বেশি নাও, এই মাসেই দিয়ে দেবো, টেনশন নিও না, ফাঁকে ফাঁকে দিয়ে দেবো না, আরো রুটিনের ভিতরে দিয়ে দেবো না, আমরা ক্লাস বাড়াই দেবো না, টেনশন নিও না, বাড়াই দিব। আচ্ছা, এটা আমি সর্বনাম পড়াইতেছি, কি পড়াইতেছি, হ্যাঁ দ্রুত পড়াতে ধরতে কষ্ট হয়। হ্যাঁ অনেক টিচার আছে একটু দ্রুত পড়ায়, ধরতে কষ্ট হয়, যাদের ইংরেজিতে আমরা একটু দুর্বল বেশি, দ্রুত ধরতে কষ্ট হয়। তবে ওই স্যারদেরও আমরা আবার ওভাবে বলে দিছি যে স্যার একটু আস্তে আস্তে স্লো। তবে একটা জিনিস দেখো, আমি যেমন আমরা এই জিনিসগুলো তোমরা কিন্তু পান, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, এই জিনিসটা আমি কিন্তু করছি, খেয়াল করো। আমার মনে পড়ে আমি বিসিএস পরীক্ষা যখন 33তম রিটেন পরীক্ষা দিলাম, তারপর রিটেন ভাইবা দিলাম, তখন আমি মনে করলাম আমি 33 ভাইবা দিলাম, আমার মনে হয় যে ইংরেজিতে একটু ল্যাকিংস আছে। আমি চিন্তা করলাম যে আমি সবচেয়ে দুর্বল কোন সাইডে জানো, মানে একটা অনুচ্ছেদ দেয় বাংলা, এটার ইংরেজি করতে, এটা বিশেষ পরীক্ষা বলে, এটা নন কাডার পরীক্ষা বলে। ব্যাংকের পরীক্ষা দিতে যাই, ব্যাংকে আমি বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা দিতে যাই, সেখানেও দেখি কি এরকম ইংরেজি কি করে বাংলা দিয়ে দেয়, এটা ইংলিশ করতে কয়, আবার একটা ইংরেজি বাক্য দিয়ে দেয়, এটার আবার কি করতে কয়, বাংলায় করতে। এ সবার কত বই পড়তাম, কমান পড়ে না, জীবনও কমান পড়ে না এগুলা। স্যার পত্রিকা, কত পত্রিকা বলো, কোনটা দিকে বলা যায় না। তো এখন দেখো এই, অথচ তুমি এইটা যদি পারো 10-এর ভিতরে কত
10। বাংলাদেশের 90% স্টুডেন্ট এটার জন্য চাকরি হয় না। এখনো ম্যাথ, দ্বিতীয়ত কি তুমি ইংলিশে বিশেষ পরীক্ষায় 70 নম্বরে আসে এইগুলা, মানে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, বাংলা সেকেন্ড পেপারও আসে বিশেষ লিখে দিতে। তুমি ব্যাংকে চাকরি দিতে, অফিস সহায়ক পদে যাও, প্রত্যেকটা দেখো, তুমি দেখো প্রত্যেকটা জায়গায় ট্রান্সলেশন, এই ট্রান্সলেশন পার্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এইটা পড়াই তোমাদের সুমন হায়দার মনে হয় একদিন পড়াইছিল তোমাদের ট্রান্সলেশন পার্টটা, সুমন হায়দার তোমরা পাও না হয়তো, অনেক চমৎকার হয়েছে। এটার জন্য গতকাল ওই একজন রাইটার ইংলিশ দেখলাম, ওনার খুবই ভালো লাগছে ওনার ক্লাসটা। আমি তারে প্রমাণ করছি কিভাবে, একটা বই খুলে এনে বলছি, স্যার এই টপিকটা আপনাকে দিলাম, এইটা আমাকে আপনি বাংলাটা ইংরেজিতে করে দেখান, এবং আপনি ইংরেজিটা এটা আমাকে বাংলায় করে দেখান। স্যার দেখলাম দুর্দান্ত বুঝাইলো, লাইন বাই লাইন, লাইন বাই। আমরা কি করি, আমরা এরকম লিখি উই, হ্যাঁ কি লিখি প্রথমে উই, এরকম শুরু করি আমরা, স্বাধীন, স্বাধীন ইংরেজি কি, এরকম লেখে স্বাধীন, ফ্রিডম, এবার লেখি বাংলাদেশ, এবার লেখি কি না, এরকম করে যায়, ঠিক না? আসলে দেখলাম যে না, এগুলো করারও কি আছে, নিয়ম আছে, এগুলো করার একটা কি নিয়ম আছে। তো ওই স্যারকে দেখলাম অনেক সুন্দর ভাবে করতেছে ওই স্যার। হ্যাঁ, এই জন্য তোমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিং বলা যায়, ফোকাস রাইটিং বলা হয়। টপিকটার নাম কি, ফোকাস রাইটিং। এই ফোকাস রাইটিং এর ক্লাস আমরা খুব শীঘ্রই দিব। ওই স্যারের সাথে আজকে কথা বলে তোমাদের খুব 2-1 দিনের ভিতরে তোমাদের ফোকাস রাইটিং এর উপর একটা ওই স্যারের একটা ক্লাস দিব, ঠিক আছে? কারণ ইংলিশে এখানে তোমার দরকার আছে। আর একটা চিন্তা করতেছি, তোমাদের ইংরেজিতে একটা এসে আছে, তুমি যে কোনো চাকরি পরীক্ষা দিতে যাও এই এসে আসেই একটা। এসে বলতে কি, তোমার অন্তর্বর্তী সরকারের লিখতে বলে, পদ্মা সেতু সম্পর্কে লিখতে বলে, ঠিক আছে? এই জিনিসগুলো যে লিখতে বলে, তাহলে এগুলোকে আমার কি বাচ্চা যে কাউ এটা মুখস্থ করবো, এরকম তো না। মুখস্থ পরীক্ষা তুমি কখনো চাকরি পরীক্ষা লিখতে পারবে না। এবং এইটাকে বলে ফ্রি হ্যান্ড রাইটিং। এটাকে কি বলে, ফ্রি হ্যান্ড রাইটিং। এই ফ্রি হ্যান্ড রাইটিং এরও একজন টিচার পেয়ে গেছি, এই টিচার দিয়ে তোমাদের এখন ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে আমি ক্লাস দিব, যাতে ইংলিশটা কি করতে পারো, রিকভার করতে পারো। ওকে, আচ্ছা। আরেকজন স্যার, সুমন হায়দার স্যারকে কি আনা যায়? আনা যায়, আমার বন্ধু মানুষ, একটু ঝামেলার মধ্যে আছে, 2টা বিয়ে করে একটু বিপদে, বুঝছেন? ও তো বন্ধু মানুষ, আসবে। 2টা বিয়ে কর, বুঝবা মজা কাহাকে বল, ঠিক না? আচ্ছা, এবার কি লিখবা, কি লিখবো? সর্বনাম। এখন লেখো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে, লেখো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে, যে ওয়ার্ড বসে, লেখো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে। টেনশন নিয়ে না, ইংলিশ ক্লাস এবার বেশি দেবার, ফ্রি ক্লাস গুলো করবা, ফ্রি ক্লাস গুলো যেগুলো প্রত্যেকটা করবে। যেমন কালকে একটা ইংলিশ প্রিপোজিশন ক্লাস হয়েছে, ধরে নাও এই ক্লাসটাই তোমার মেইন ক্লাস, ওইভাবে হিসাব করে করে নোট খাতা করো। কালকে প্রিপোজিশন ক্লাসটা সবাই করবা। ফ্রি ক্লাসের রুটিন জানা একটু কঠিন। লাইভে আছে, তুমি দেখো কালকে লাইভে আছে। আচ্ছা, এখানে কি আছে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে কি বসে, প্রোনাউন বসে। লেখো প্রোনাউন 9 প্রকার, প্রোনাউন সরি কি সর্বনাম, লেখো সর্বনাম 9 প্রকার, সর্বনাম 9 প্রকার। দ্রুত লেখো সর্বনাম কত প্রকার, 9 প্রকার। এটা ইংরেজি বাংলা কিন্তু মিলাই দিতেছি, তাই না? সর্বনাম 9 প্রকার। আচ্ছা, 1 নম্বর লেখো ব্যক্তিবাচক সর্বনাম। কি লিখবা, ব্যক্তিবাচক সর্বনাম। আচ্ছা, ইংরেজিতে কি বলে বলো তো? পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, ব্যক্তিবাচক সর্বনাম ইংরেজিতে কি বলে, পার্সোনাল প্রোনাউন। তুমি কি ডক্টর লিখতেছো, প্রেসক্রিপশন লিখতেছো? লেখো, যারা অনলাইনে আছেন লেখেন, ব্যক্তিবাচক সর্বনামটা কি বলতে পারবেন? ব্যক্তিবাচক আমি, তুমি, সে, এগুলা 2টা লেখে রাখো। আমি, তুমি, সে, তোমরা, এগুলো লেখো। এগুলো ব্যক্তিবাচক সর্বনাম, এগুলো সহজ, এটা সহজ। আমি, তুমি, সে, তোমরা, আপনি, আপনারা, আমরা, আপনি, আপনারা, তোমরা, এগুলো কি মানে দেখবা কিছু কিছু মেয়েরা হাজবেন্ড আপনি বলে ডাকে, শুনতে আমার ভালোই লাগে, ভালোই লাগে। আপনি না, আপনি এটাও ভালো লাগে, তুমি এটাও ভালো লাগে। আমরা অনেকে নাম ধরে ডাই, এটা আমার খুব খারাপ লাগে। সবাই খারাপ লাগে কোনটা? অনেক মেয়েরা দেখে হাজবেন্ডে কি করে, নাম ধরে ডাকে, টুটু বাজার থেকে রুই মাছ নিয়ে আইসো।
তাই না? টুটুল বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসো, নাম ধরে ডাকে। এবার লেখো আত্মবাচক সর্বনাম। ওরে বেটার, এগুলো এক্সপিরিয়েন্স লাগে, তুমি কই এক্সপিরিয়েন্স লাগে, এগুলো কোনো কথা? আত্মবাচক সর্বনাম, এটাকে ইংরেজিতে কি বলে? রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা সবাই পারবা। উদাহরণ দাও। আত্মবাচক, আত্ম মানে কি? আত্ম মানে নিজেকে, নিজেকে বুঝাবে। মাই সেলফ, হিমসেলফ, আওয়ার সেলফ, দেম সেলফ, এগুলো কি রিফ্লেক্সিভ প্রোনাউন। ওইগুলোরে বাংলা করো কি হয়? নিজে। এই যে দেখো নিজে। এবার কি? মাই সেলফ মানে কি? নিজেকে। দেম সেলফ, আওয়ার সেলফ, স্বয়ং। স্বয়ং আর একটা কি? খোদ। হ্যাঁ, স্বয়ং খোদ, এই দুইটাই পরীক্ষা আসে। হ্যাঁ, কি? নিজে, স্বয়ং, খোদ। আচ্ছা আচ্ছা, এইটা দিয়ে তোমার পরীক্ষা দিয়ে দিবে। খোদ প্রধান উপদেষ্টা এ কথা বলেছেন, মানে কি? প্রধান উপদেষ্টা নিজে এ কথা বলেছেন, এরকম কিন্তু মিডিয়ায় বলে দেখবা। আবার স্বয়ং প্রধান উপদেষ্টা ভেনেজুয়েলা ভ্রমণে গিয়েছেন, তো এখানে স্বয়ং মানে কি? সে নিজে। তাহলে এই স্বয়ং, খোদ, এই দুটো গোল দাগ দিয়ে রাখো, এটাকে বলে আত্মবাচক সর্বনাম। এটাকে কি বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার লেখো অনির্দিষ্ট সর্বনাম। 3 নম্বরে কি লিখবা? অনির্দিষ্ট সর্বনাম। স্যার এটাকে ইংরেজিতে কি বলে? ইনডেফিনিট প্রোনাউন। কি বলে এটাকে? ইনডেফিনিট প্রোনাউন। তো ইংলিশ বাংলা একসাথে দুইজন টিচার উঠলেই তো হয়ে যাইতো। হ্যাঁ, এক পাশে পদ প্রকল্প পড়ানোর সময় এক পাশে থাকবে বাংলা টিচার, এক পাশে ইংলিশ টিচার, একসাথে হয়ে যাবে। এটা বেটার। পড়াশোনার ভিতরে ভেরিয়েশন নিয়ে আসতে হবে তাইলে। স্যার একসাথে আমরা দুই গোল মারে দেবো। হ্যাঁ, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট কি? ইনডেফিনিট প্রোনাউন। আচ্ছা, অনির্দিষ্ট মানে যেটা নির্দিষ্ট না। অনির্দিষ্ট মানে কি? যেটা নির্দিষ্ট না। আমি বললাম কি আজ শুক্রবার, চলো কোথাও ঘুরে আসি। কি বললাম? চলো কোথাও ঘুরে আসি। কি বললাম? চলো কোথাও ঘুরে আসি। বলো এখানে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন কোনটা? অনির্দিষ্ট প্রোনাউন কোনটা? কোথাও। কোথাও না? পরীক্ষা এরকম বাক্য দিয়ে দিবে, যে বাক্য দিয়ে দিয়ে বলবে এখানে নিচের কোনটি অনির্দিষ্ট সর্বনাম, নিচের কোনটি অনির্দিষ্ট। কোথাও অনির্দিষ্ট। এখানে কি আমি নির্দিষ্ট করে বলছি যে চিড়িয়াখানা যাব না বলদা গার্ডেন যাব? বলছি? বলবে তো। ঢাকা শহরে একটা গার্ডেনের নাম আছে বলদা গার্ডেন, চেনেন? ওই গার্ডেনটার নাম হলো বলধা গার্ডেন। বলধা, ঢাকার ওয়ারিতে আছে। যাত্রা বেরো দেখে যাবা, ওই ওয়ারিতে একটা গার্ডেনের নাম আছে কি? বলধা গার্ডেন। আমার জীবনে একবার ঢোকার সৌভাগ্য হয়েছিল বলধা গার্ডেন। তার এখন চলো কোথাও ঘুরে আসি। কোথাওটা কি? অনির্দিষ্ট। তবে এটা ঠিক, মানে বলদারাই যায়, ভালো মানুষ যায় না। আচ্ছা, এরপরে আর একটা উদাহরণ দেও। চলো কিছু খাই। চলো চলো কিছু খাই। এখানে কিছুটা কি? অনির্দিষ্ট সর্বনাম। কি বললাম? যাক, আসলাম তো এই জায়গায়, এবং চলো কিছু কি কি খাবো সেটা কিন্তু বলি নাই। এটা হলো অনির্দিষ্ট সর্বনাম, মনে থাকবে। এরপর দেখো, আমি বললাম কে কে যাবে আমার সাথে। কে কে যাবে আমার সাথে? বলো এখানে অনির্দিষ্ট সর্বনাম কোনটা? দ্রুত 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 বলো কি হবে? কে কে অনির্দিষ্ট সর্বনাম, মনে থাকবে। এই এরপর 4 নম্বর লেখো নির্দিষ্ট সর্বনাম। নির্দিষ্ট আছে না? অনির্দিষ্ট যেহেতু গেল, নির্দিষ্ট তো থাকার কথা। ও নির্দেশক সর্বনাম, ওটা বল নির্দেশক। লেখো নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম। এবার লেখো 4 নম্বর না, দ্রুত লেখো। এই দুইটাই পড়াবো আজকে, কারণ আজকে পার্ট অন তো। নির্দেশক সর্বনাম। এই নির্দেশক সর্বনাম কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নির্দেশক মানে কি? নির্দেশ করবে, আমি এটা খাবো না ওটা খাবো।
এই মেয়েটি আমার পছন্দ না, ওই মেয়েটি আমার পছন্দ, এরকম বলে। এটা, তারপর কি ওটা, আমি এটা খাবো না ওটা খাবো, এটাকে কি বলে? নির্দেশ করে বুঝাবে। এই ওই লোকটি এদিকে নিয়ে আসো, ও রসই ওই, এগুলো কি বলে? নির্দেশক সর্বনাম, যেটা নির্দেশ করবে আর কি, যেটা নির্দেশ করে, নিকটও বোঝায়, দূরত্ব বোঝায়। এরা, ওটা, ওগুলো, ওটা ওগুলো, ওগুলো আমার পছন্দ না। আবার আরেকজন বলে কি, এগুলো আমি খাবো, এগুলো আমি কি খাবো। এই যে এগুলো, ওগুলো, এটা, ওটা, সেটা, এগুলো কি? এগুলো হলো নির্দেশক সর্বনাম, নির্দেশক। ব্যতিহারিক সর্বনাম। এবার দেখো ব্যতিহারিক, পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পারস্পরিক, পারস্পরিক বা কি, হ্যাঁ ব্যতিহারিক সর্বনাম। পারস্পরিক মানে উভয়কে বুঝাবে। পারস্পরিক মানে কি? উভয়কে বুঝায়, এটা হলো উভয়কে বুঝাবে, লেখা উভয়কে বুঝায়। পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম উভয়কে বুঝায়। যেমন পরীক্ষা আসবে, ওরা পরস্পর বন্ধু, ওরা, ওরা পরস্পর বন্ধু, এই বাক্যে পরস্পর কোন বাচক সর্বনাম? পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম। আবার আসে, আপনা আপনি ঝামেলাটি মিটিয়ে ফেলুন, আপনা আপনি, আপনা আপনি ঝামেলা মিটিয়ে ফেলুন, আপনা আপনি ঝামেলা মিটিয়ে ফেলুন, থার্ড পারসন আনলি বিপদ, তাই না? আপনা আপনি ঝামেলা মিটিয়ে ফেলুন, এই আপনা আপনি কি? পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম। আমরা বলি কি, আপনা আপনি ঝামেলাটা মিটিয়ে ফেলুন, আপনা আপনি কি? উভয়। তা ওরা পরস্পর বন্ধু, আপনা আপনি ঝামেলাটি মিটিয়ে ফেলুন, এগুলো কি? এগুলো হলো পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম। দ্রুত লেখো। পরস্পর, আপনা আপনি, নিজেরা নিজেরা, পরস্পর, আপনা আপনি, নিজেরা নিজেরা। আরেকটা বাক্য আসতে পারে, আপনা আপনি ঝামেলাটি মিটিয়ে ফেলুন, এখানে আপনা আপনি কি? এটা হলো পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম, পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম। দ্রুত লেখো। আর বাকি যে ওগুলা সহজ। এবারে বিশেষণ শেখো, বিশেষণ, অ্যাডজেক্টিভ। এবার লেখো অ্যাডজেক্টিভ। বাকিগুলা তোমরা এই যে হ্যান্ডনোট আছে না, পড়ে ফেলো, ওগুলো সহজ। সাকল্যবাচক মানে সবাইকে বুঝাবে, সাকল্য মানে কি? সবাই বুঝাবে, সকল বন্ধুরা যাব, এরকম ওগুলো পড়লেই পারবা। যদি কোনো কিছু না পারো, 01755072190 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অনলাইনে যারা আছে কল দিবা। তোমরা আবার কল দিও না, তোমরা তো এখানেই আছো। যদি লেকচার শিটে কিছু না বুঝো, যারা অনলাইন আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবা, কোনো এসএমএস দিবা না যে স্যার এটা তো বুঝি নাই। হ্যাঁ পিডিএফ তো দিয়েও দিছে, এটা তো পিডিএফ দিয়ে দিয়ে আমার এই ক্যারিয়ার প্লাস বইটা থেকেই দিয়ে দিই অরিজিনাল, নতুন যে বইটা বের করতেছি। আর আপনাদের তো বই আছে, তারপর পিডিএফটা দেখি অনেকের কাছে ওই যে মানে পিডিএফটা তো একদম বিস্তারিত থাকে পিডিএফটার ভিতরে, আর এই দুটোর মধ্যে পার্থক্য কি আর মিল কি দেখো। মিল মানে এই শিটে, মানে তোমাদের যে লেকচার শিট গুলো আমরা কুরিয়ারে পাঠাই দিছি বা তোমাদের যে লেকচার শিট দিছি, এগুলোর ভিতরে একটু কম দেওয়া থাকে। কি দেওয়া থাকে? কম দেওয়া থাকে। আর এই পিডিএফটা দেওয়া থাকে বেশি, মানে এটা একদম মৌলিক। এটা কি একদম মৌলিক আসলে। আচ্ছা এবারে দেখো বিশেষণ কি লিখবা? বিশেষণ। আচ্ছা বিশেষণটা কি? নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে। লেখো, নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। স্যার আমি দুটো অঙ্ক বুঝিনি। বেবি আমি তো আর অঙ্ক টিচার না, বুঝেছো? আমি তো ম্যাথ পারি না। ওরে ভাই তুমি কি আমার এক মেয়ে তো টঙ্গি রে, কয় আমারে ই রাখবো কি জানো, এর বাসায় যাই আমার পড়াইতে হইবে, চাকরি করে। পরে আমি জিজ্ঞেস তোমার স্বামী কি বিদেশ? কয় জি স্যার। ওরে বেড়ারে, না তো ভালোই, চরম অফার দিছে। ও মহান অফার, মহান অফার দিয়েছে। আমি কি বিদেশ? তা ঠিক আছে, তবে কি লিখবা? ও মনে মনে কয় আমারে দেয় না কা, আর তোরা দিয়ে দিব, টেনশন নিস না তোরা। তা কি লিখছ? নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে। শেষ। এবার লেখো বিশেষণ। যদি পরীক্ষা আসে বিশেষণ কত প্রকার? পুরাতন বোর্ড বইয়ে আছে, পুরাতন বোর্ড বইয়ে লেখা আছে বিশেষণ 2 প্রকার। বিশেষণ কত প্রকার?
যদি পরীক্ষা আসে বিশেষণ কত প্রকার, বিশেষণ কিন্তু দুই প্রকার, একটা ছিল নাম বিশেষণ আর একটা ছিল কি ভাব বিশেষণ। একটা ছিল নাম বিশেষণ আর একটা ছিল ভাব বিশেষণ। দুটো লেখো। এসো শব্দের পিডিএফ নাকি ওদের দুইটা দিছো, দুই স্টাইল দিছো, পুরাতন যত পিডিএফ আছে সব ক্যান্সেল কর কম্পিউটার থেকে। নতুন যেটা নতুনটা দিবে, আগেরটা দিয়ে দিস না আবার। তার নাম বিশেষণ পদ কত প্রকার? দুই প্রকার, একটা হলো নাম বিশেষণ আর একটা কি ভাষণ। এটা হলো পুরাতন বোর্ড বই। ব্র্যাকেটে কি লেখো? পুরাতন, ব্র্যাকেটে লিখে রাখো পুরাতন। এটা পুরাতন বোর্ড বই, এটা হলো পুরাতন বোর্ড বই, পুরাতন বোর্ড বই। আর 90 নতুন বোর্ড বই কি দেয়া আছে? বিশেষণ অনেক প্রকারের হতে পারে, অনেক প্রকারের হতে পারে। নতুন বোর্ড বই অনুযায়ী কি বিশেষণ কি অনেক প্রকার হতে পারে, এখানে কোনো নির্দিষ্ট নাই। ওই আরেকজন লেখছে তামান্না স্যার বাকি সর্বনাম গুলো কি লাগবে না? ওরে লাগবে সবই, তোমরা একটু পড়ে নিও, যেটা কঠিন ওটা তো আমি পড়াইয়াই দিই। এবার লেখো তার বিশেষণের শ্রেণী বিভাগ গুলো আমরা লিখবো। অনেক প্রকার বিশেষণ হতে পারে। এক নম্বরে লেখো রূপবাচক বা বর্ণবাচক। রূপবাচক বা বর্ণবাচক বিশেষণ, এগুলো সহজ, কঠিন কিন্তু না। আর নতুন বোর্ড বই রূপবাচক বা বর্ণ, এটা পুরাতন বোর্ড বইও ছিল কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন ভাবে, পুরাতন বোর্ড বইও ছিল। আমার মনে পড়ে আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এখান থেকে এই রূপবাচক বর্ণ একটা পোস্টার ছিলাম, পারি না, আমি পারি না। রূপবাচক বা বর্ণবাচক থেকে একটা পোস্টার ছিলাম, পারি না। রূপবাচক বা বর্ণবাচক বিশেষণ। আচ্ছা, নাউনের পূর্বে সাধারণত কি বসে বলতো? একটা পয়েন্ট স্টার দিয়ে লিখে রাখো যারা না জানো, যে নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। লেখো নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, এটা লিখে রাখো, দ্রুত লেখো। নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, দ্রুত লেখো। আজকে তো শুক্রবার না? আচ্ছা, বিশেষণটা পড়াই শেষ করে দিব, 10 থেকে 15 মিনিট লাগবে, কারণ অনেক মেয়ে আছে আজকে হাজবেন্ড বাসায় একটু ভালো ভালো রান্না করে খাওয়াবে, তাই না? আচ্ছা 10 থেকে 15 মিনিট। তাহলে রূপবাচক বা না, হাজবেন্ড বিরক্ত হইতেছে যে শালার আসলাম বাড়িতে, আমার বউ হাতে একটু রান্না খাবো, দেশি মুরগি টুকি রান্না করবে, তা আমার বউ এখন ক্লাস করতেছে, তাই না? হ্যাঁ, আমার অভিশাপ দিতেছে হাজবেন্ড গুলায়। তাই রূপবাচক বা বর্ণবাচক। তা আমরা কি লিখলাম? নাউনের পূর্বে সাধারণত কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এখানে এই রূপবাচক বা বর্ণবাচক কেমনে চিনবা? মানে সাধারণত নাউনের কালার বুঝাবে। চেনার উপায় কি? এটা লেখো, নাউনের কালার বুঝাবে। এখানে স্টার দিয়ে লেখো, চেনার উপায় হলো নাউনের কালার বুঝাবে, নাউনের কালার বুঝাবে। নাউনের কালার বুঝাবে। কালার মানে কি? রং। নাউনের কি বুঝাবে? রং, যে কোনো একটা রঙের নাম, তাই না? নাউনের কি বুঝাবে? কালার বুঝাবে। আচ্ছা, এটা কি ময়কার মাঠ? মাঠ, মাঠ একটা কি নাউন না? মাঠ একটা কি? একটা নাউন, তাই তো? নাউন না? আচ্ছা দেখো, এখানে কি, এটা কি গরু, গরু কি? গরু নাউন। নাউনের পূর্বে কি বসবে? অ্যাডজেক্টিভ। মাঠ, আমি বললাম সবুজ মাঠ, সবুজ একটা কি রঙের নাম না? এটা কি বলে রূপবাচক বা বর্ণবাচক? এই মাঠের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ। আমি যদি পরীক্ষায় আমি লিখলাম সবুজ মাঠ, পরীক্ষা আসছে কি হলুদ মাঠ, হবে না? হবে। গরু, পরীক্ষা আসলো কালো গরু, এটা কোন বাচক বিশেষ্য? এটা রূপবাচক বা বর্ণবাচক বিশেষ্য। এখন পরীক্ষা আসছে গোলাপি গরু, হবে না? পিঙ্ক কালারের গরু, হবে তো? কালো গরু, হলুদ গরু, অর্থাৎ এই পাশে যে কোনো একটা নাউন থাকবে আর এই পাশে যে কোনো একটা রঙের নাম থাকলে ওটা রূপবাচক বা বর্ণবাচক বিশেষ্য। ক্লিয়ার সবাই? অনলাইনে যারা আছেন, রূপবাচক বা বর্ণবাচক ক্লিয়ার কিনা? হ্যাঁ, দরকার গরু গরু। এখন মনে করো পরীক্ষায় আসলো কি কুত্তা, কি কুত্তা নাউন, পরীক্ষায় আসলো লাল কুত্তা, এই কুত্তার আগে লাল, এটা কি অ্যাডজেক্টিভ? এটা কি বলে রূপবাচক বা বর্ণবাচক? পরীক্ষায় আসলো কি হলুদ কুত্তা, কালো কুত্তা, হবে না? একই জিনিস। অর্থাৎ ও কি সুন্দর একটা ঘড়ি হাতে দিছে, কি ঘড়ি, আর ওর ঘড়ির যদি কালো হয়, যদি সোনালী হয়, তাহলে সবই কি? এই ক্লিয়ার সবাই পারছেন? আর একটা লেখছে এটা হলো রূপবাচক কুত্তা। এদের কথা শুনলে এটা হলো রূপবাচক কুত্তা। রূপবাচক বা বর্ণবাচক বুঝতে পারছেন? একটা তো নাউনের কালার বুঝবে, নাউনের কি? ক্লিয়ার?
এই আমার এটা একটা কি হাত, এটা কি হাত, কি নাও নাও করে হাতটা যে কোনো কালার দাও, এটা যদি গোলাপি হয় গোলাপি হাত, কালো হয় কালো হাত, হলুদ হাত, এগুলোই কি হ্যাঁ হলুদ হাত। হয়ে গেল, গুড গুড গুড। এবার আমরা কি লিখবো, রূপবাচক বা বর্ণবাচক। এবার লেখো উপাদানবাচক, লেখো উপাদানবাচক সর্বনাম না তো কি জানো, উপাদানবাচক বিশেষণ। উপাদানবাচক বিশেষণ চেনার উপায় কেমনে চিনবা বলো তো? নাউনটি কি দিয়ে তৈরি সেটি নির্দেশ করে। লেখো নাউনটি কি দিয়ে তৈরি মানে কি দিয়ে বানানো, তো লেখো নাউনটি কি দিয়ে বানানো সেটি নির্দেশ করে। নাউনটি কি দিয়ে বানানো সেটি নির্দেশ করে। নাউনটি কি দিয়ে বানানো সেটি নির্দেশ করে। লিখতেছ? লেখো নাউনটি কি দিয়ে বানানো সেটি নির্দেশ করে। মনে থাকবে নাউনটি কি দিয়ে বানানো সেটি। আচ্ছা, এই যে দেখো শীতের দিনে সবাই একটা কি পরে, চাদর পরে। এই চাদরটা কি দিয়ে বানাইছে? রেশমি চাদর। আমি বললাম রেশমি, এই চাদরটা কি নাউন। নাউনের পূর্বে এই যে রেশমি মানে কি রেশম, এই চাদরটা কি দিয়ে বানাইছে? রেশম। এই রেশমি চাদর এটা হলো উপাদানবাচক বিশেষ্য। মনে থাকবেন। আবার দেখো সোনার আংটি, কি বললাম? সোনার আংটি। আংটি হলো নাউন। নাউনের পূর্বে এই সোনার এটা কি, এটা অ্যাডজেক্টিভ। এই যে আংটিটা বানাইলো কি দিয়া? স্বর্ণ দিয়ে। পরীক্ষা আসছে রূপার আংটি, এটা হবে না? হবে। পরীক্ষা আসলো মেটে কলসি, কি আসলো? মেটে কলসি। কলসিটা কি নাউন। নাউনের পূর্বে এই মেটেটা কি অ্যাডজেক্টিভ। এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? উপাদানবাচক অ্যাডজেক্টিভ বা উপাদান বিশেষক। অর্থাৎ কলসিটা বানাইছে কি দিয়া? হ্যাঁ, বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, আর সবই কি উপাদানবাচক বিশেষ্য। আসতে পারে পাথরের মূর্তি, মূর্তিটা বানাইছে কি দিয়া? পাথর দিয়া। পরীক্ষা আসলে ইটের মূর্তি, হবে না? মূর্তিটা বানাইছে ইট দিয়া। পরীক্ষা আসলে কাদার মূর্তি, মূর্তিটা বানাইছে কি দিয়া? কাদা দিয়া। ক্লিয়ার? উপাদানবাচক বুঝছেন? গুড। এবার লেখো 3 নম্বর না, অবস্থাবাচক। অবস্থাবাচক, অবস্থাবাচক বিশেষণ। এটা কি লিখবো? অবস্থাবাচক। নাউনটি কোন অবস্থায় আছে সেটি নির্দেশ করে। চেনার উপায় লেখো নাউনটি কোন অবস্থায় আছে সেটি নির্দেশ করে। নাউনটি কোন অবস্থায় আছে সেটি নির্দেশ করে। চেনার উপায় লেখো নাউনটি কোন অবস্থায় আছে সেটি নির্দেশ করে। আজকে রাতে একটু ঠান্ডা লাগছে হালকা, না? তোমারও ঠান্ডা লাগে? কি লিখছ? নাউনটি কোন অবস্থায় আছে সেটি নির্দেশ করে, মানে নাউনটি কোন অবস্থায় আছে। আচ্ছা, আমি বললাম কি, দেখো উড়ন্ত পাখি, কি বললাম? এই পাখিটা কি নাউন। নাউনের পূর্বে এই উড়ন্তটা হলো অ্যাডজেক্টিভ। এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? পাখিটা কোন অবস্থায় আছে? উড়ন্ত অবস্থায় আছে। আবার পরীক্ষা দিল চলন্ত ট্রেন। চলন্ত ট্রেনটা কি নাউন। ট্রেনটা কোন অবস্থায় আছে? ও চলন্ত অবস্থায়, চলন্ত অবস্থায় আছে। উড়ন্ত পাখি, চলন্ত ট্রেন, ঘুমন্ত শিশু। ঘুমন্ত শিশু। দেখো শিশুটা কি নাউন। শিশুটা কোন অবস্থায় আছে? ঘুমন্ত অবস্থায় আছে। হয়ে গেল? ঘুমন্ত কুত্তা। ঘুমন্ত কুত্তা। কুত্তা কি নাউন। কুত্তার আগে ঘুমন্ত কি অ্যাডজেক্টিভ। এটা হলো অবস্থাবাচক। হ্যাঁ, আবার দেখো তাজা মাছ। তাজা মাছ। আবার বলতে পারে পচা মাছ। এই মাছ হলো নাউন। নাউনের উপরে পচাটা কি অ্যাডজেক্টিভ। মাছ হলো নাউন, তাজাটা কি অ্যাডজেক্টিভ। আমাদের বাজারে মামা মাছের অবস্থা কি, ও পচা না তাজা? মাছটার অবস্থা কি? অনেকে মনে করে এটা গুণবাচক, মাছটা যে তাজা ওটা আর গুণ রইল, ও তো মরে গেছে। অনেকে তোমরা মনে করো যে তাজা মাছ মনে আছে আর এটা গুণবাচক বিষয়, ওর তাজা আছে ভাই, ও তাজা, ওর ভিতরে ওর গুণটা কি রইল, ও তো মরে গেছে গা, ওর তো গুণটা নাই। ঠিক আছে, নাউনের কোয়ালিটি বুঝাবে। গুণ মানে কি নাউনটার কোয়ালিটি, ও জীবন্ত অবস্থা থাকবে, তারপরে গুণটা বুঝাবে। যেমন বলে যদি কি বললাম চালাক মেয়ে, ও মেয়েটা কিন্তু গুণ। মেয়েটা কি কোয়ালিটি। আমি তো বলি না যে বলদা মেয়ে বলছি,
ওটা তার গুণবাচক হবে না, এইটা ওর মিল থাকবে ওর সাথে। গুণবাচক বিশিষ্ট যেমন তুমি দেখলা দারিদ্রের সাথে মিল নাই, এইবার মিল থাকবে না, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ঠিক থাকবে। এটা সবই দেখবা কোয়ালিটি বুঝাবে। তার এখানে গুণ অবস্থাবাচক কি, মাছটা কোন অবস্থায় আছে, মরা মানুষ, আবার আসতে পারে কি মরা মানুষ, মানুষ নাউন, মানুষটা কোন অবস্থায় আছে, মরা অবস্থা আছে, এগুলো সবই কি কি ক্লিয়ার সবাই? এবার লাগবে গুণবাচক, দ্রুত লাগবে গুণবাচক। এবার কি লাগবে, গুণবাচক বিশেষণ, গুণবাচক বিশেষণ। আর 5 মিনিট বেবিরা, আর কয় মিনিট, 5 মিনিট। আসল কথা কি এইগুলো হলো ভেজালিয়া জিনিস, এই পদ প্রকরণ এত সহজ না। দেখেন অনলাইনে যারা পড়ায় কয়জন এই পদ প্রকরণ পড়ায়, সহজে পড়ায়, এগুলো ভেজালের জিনিস। কিছু কিছু টপিক তুমি দেখবা ইংলিশ কি বাংলা কি ওই সমাজ সবাই পড়ায়, কারো সবাই পড়ায় তুমি দেখবা, কিন্তু কিছু কিছু টপিক আছে প্রকৃতি পড়তে দেখবা সবাই পড়ায় না অনলাইনে, তুমি দেখবা পদ প্রকরণ সবাই পড়ায় না। এই জিনিসগুলো ভেজাল। ইংরেজিতেও দেখবা ওই নাউন চেনার উপায় আর দিয়া সবাই পড়ায়, নাউনের ক্লাস সবাই পড়ায়, কিছু কিছু টপিক আছে সবাই পড়ায়। প্যাসেজ ন্যারেশন কয়জনে পড়ায় এটা দেখো, আমার এই ট্রান্সলেশন কয়জনে পড়ায়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চেনার উপায় কয়জনে পড়ায়, ইডিয়মস অফ ফ্রেজ মনে রাখতে থাকি না, প্রত্যেকটা চাকরি পরীক্ষা আসে। ইডিয়মস অফ ফ্রেজ ইংরেজি টিচার কয়জনে পড়ায় ওটা কও আমারে? পাবলিক যে কোন জায়গায় পাবলিক তো বুঝে, এই জন্যই দেখি যে যে যা পারে সবাই পারে, আর যা পারে না এটা রেয়ার। তাহলে এবার কি গুণবাচক বিশেষণ। আচ্ছা গুণবাচক আমরা কিন্তু একটা জিনিস ভালো কাজ করছি, কোনটা জানো, যে ম্যাথ আলাদা আলাদা কইরা, যিনি ম্যাথে পাটিগণিত ভালো করে তার পাটিগণিত দিছি, যিনি বীজগণিত ভালো করে বীজগণিত দিছি, আর একজন কি যিনি জ্যামিতি ভালো করে জ্যামিতি, 3 জন টিচার ভাগ করে এনেছে, ভালো হয়েছে, ভালো হয়েছে না? এতে ম্যাথটা তোমার ভালো হবে। এখন যদি আমার খালি মমিনুল স্যারের উপর প্রেশারটা মারিয়ে দিতাম অবস্থা কি হইতো? একা কখনো ওটা সম্ভব হয় না। আচ্ছা গুণবাচক বিশেষণ এটা আবার কি, এইটা ওর কথা খাটাইতে হবে, লাগো গুণবাচক। আচ্ছা দেখো এই গুণবাচক বিষয় এটা কিন্তু পজিটিভ দিক বুঝাবে, ওর কথা কাজে লাগবে। দেখো নাউনের পজিটিভ দিক বুঝাবে, নাউনের পজিটিভ দিক বুঝাবে, নাউনের পজিটিভ দিক বুঝাবে, দ্রুত লেখো, নাউনের পজিটিভ দিক বুঝাবে, নাউনের পজিটিভ সাইড, কোনো নেগেটিভ সাইড না, কিন্তু নাউনের পজিটিভ সাইড বুঝাবে, কোনো নেগেটিভ সাইড বুঝাবে না। নাউনের পজিটিভ দিক বুঝাবে, কোনো নেগেটিভ দিক বুঝাবে না। নাউনের পজিটিভ দিক বুঝাবে, কোনো নেগেটিভ দিক বুঝাবে না, সেটা হলো কি গুণবাচক বিশেষণ। যেন আমি কি বলছিলাম, চালাক মেয়ে, চালাক কি, এই মেয়েটা কি নাউন, নাউনের পূর্বে চালাকটা কি অ্যাডজেক্টিভ। এটা আচ্ছা মেয়েটা যে চালাক ওটা কি পজিটিভ দিক না নেগেটিভ দিক? পজিটিভ দিক, ভালো একটা গুণ। আমি বললাম দক্ষ ডাক্তার, কি বললাম? আচ্ছা দক্ষ ডাক্তার। আচ্ছা বলো তো কি বলো, উল্টাপাল্টা লিখলাম, দক্ষ ডাক্তার, ডাক্তারটা কি নাউন, নাউনের পূর্বে দক্ষটা কি অ্যাডজেক্টিভ। আচ্ছা ডাক্তারটা আমি যদি বলতাম হাতুড়ে ডাক্তার, ওটা হবে? ওটা কোনো তার গুণ না। দক্ষ ডাক্তার, এখানে দক্ষটা ডাক্তার, দক্ষটা কি এটা পজিটিভ সাইড, এটা ডাক্তারটা পজিটিভ দিক, ও হলো ভালো ডাক্তার, তাই না? যদি বলতাম ভালো ডাক্তার তাও তো হইতো। এটাই হলো গুণবাচক বিশেষণ। তবে তোমাদের একটু ভেজা লাগে কোন জায়গায় জানো, ঠান্ডা পানি গরম পানি, ঠান্ডা বায়ু গরম বায়ু, এই তিনটায় ভেজাল লাগে। এক নম্বরে কি দেখো, ঠান্ডা, ঠান্ডা পানি, ঠান্ডা, এই পানিটা কি নাউন, এই ঠান্ডা হলো অ্যাডজেক্টিভ, এটা ভালো করে খেয়াল রাখো। ঠান্ডা পানি, আবার আসতে পারে গরম পানি, পানিটা কি নাউন, গরমটা কি অ্যাডজেক্টিভ। আবার ঠান্ডা বায়ু, ঠান্ডা বায়ু বা ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাস, এই দেখো ঠান্ডা বাতাস, বাতাস এখানে নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ। আবার বলতে পারি গরম বাতাস, গরম বাতাস। দেখো এটা পরীক্ষা হলে তোমাদের সবচেয়ে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কেন জানো? এটা অবস্থাবাচকের মধ্যে তোমরা ফালাই দাও ভুলে। এটা এই আকামটা তোমরা কি করো পরীক্ষার হলে, অবস্থা, পরীক্ষার ঠান্ডা পানি, পানি তো ঠান্ডা, এটা তো অবস্থা বোঝায়। পানি কোন অবস্থায় আছে, ঠান্ডা অবস্থায় আছে, পানি কোন অবস্থায়, গরম অবস্থায় আছে, এইগুলো কিন্তু তোমাদের মনে ধারণা হতে পারে।
মনে রাখবা ঠান্ডা পানি, গরম পানি, ঠান্ডা বায়ু, গরম বাতাস যাই বলুক, এগুলো সব কোয়ালিটি বা গুণ। এগুলো কি? এগুলো সব গুণবাচক বিষয়। কেমনে গুণ? পানির একটা কোয়ালিটি আছে, আমরা তো জানি পানি একটা বস্তু, ওর নিজস্ব গুণ কি, ও কি সুন্দর ঠান্ডা। এই গরমের দিন আসছে না, ঠান্ডা পানি শরীরে লাগলে উফ সেই রকম ফিলিংস কাজ করে। আবার এই শীতের দিনে দেখো যখন একটু গরম পানির স্পর্শ পায় তখন আবার কি অন্যরকম ফিলিংস কাজ করে। এটা ওই পানির নিজস্ব কোয়ালিটি। এই দুইটা জিনিস কি পানির কি? পানি বলে যে আমার দুইটা কোয়ালিটি আছে, একটা হলো আমি গরম হতে পারি, আর একটা কি আমি কি ঠান্ডা হতে পারি। এটা নিজস্ব কোয়ালিটি। তেমনি বাতাস বা বায়ু, তুমি দেখবে এখন গরমের দিন আসতেছে, যখন একটু মৃদু বাতাস আসবে, গাছের নিচে দাঁড়ালে অন্যরকম ফিলিংস কাজ করে, তাই না? এটা একটা বাতাস, মানে বাতাস বা বায়ুর একটা কি নিজস্ব গুণ। আবার শীতের দিনে আবার ঠান্ডা বাতাস দেয়, তাই না? এগুলো কি সব একটা তার নিজস্ব গুণ। মনে রাখবা ঠান্ডা পানি, গরম পানি, ঠান্ডা বাতাস, গরম বাতাস, এগুলো সবই কি? এগুলো হলো নাউনের কোয়ালিটি। নাউনের, হ্যাঁ, দক্ষ সাঁতারু, দক্ষ সাংবাদিক, দক্ষ রাজনীতিবিদ, গুড, এটা সবই কি গুণবাচক বিশেষণ। লিখছেন গুণবাচক। উপাদান বাচক শিখাইলাম, পরিমাণ বাচক ওটা সোজা, ক্রম বাচক, অবস্থা বাচক, গুণবাচক, প্রশ্নবাচক, প্রশ্ন দেয়া থাকবে, নির্দিষ্ট বাচক ওটা সোজা, উপব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ। এটা একটু দেখাই দিই। বিশেষণের ওরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ওগুলো লাগে না, ওগুলো নিজেরা পড়ে নিও। পুরাতন বোর্ড বইয়ে এটা আছে বিশেষণের, তোমরা বাকিগুলো তোমরা নিজেরা পড়ে নিবা, লাগবে না তা না, পড়ে নি, মানে ওগুলা সহজ। বিশেষণের বিষয়, এটা পুরাতন বোর্ড বইয়ে ছিল। বিশেষণের বিশেষণ এটা মূলত কি জানো? এটা আসলে এই জিনিসটা দেখো, হি ইজ এ ভেরি গুড বয়, হি ইজ এ ভেরি গুড বয়। আচ্ছা, ইংরেজিতে এই গুডটা কি বলতো? এই বয় তো নাউন, ইংরেজিতে এটা কি বলে? অ্যাডজেক্টিভ। ভেরিটা কি? অ্যাডভার্ব, তাই না? এটা অ্যাডভার্ব। কিন্তু বাংলায় এটাও বিশেষণ, এটাও বিশেষণ। বাংলায় কি? এটাও বিশেষণ, এটাও বিশেষণ। এইটারে বলে বিশেষণের বিশেষণ। এটা বাংলা করে, বাংলা কি হয়? সে একজন ভালো ছেলে। এই কথাটা একমাত্র স্কুল কলেজই মানায়, এটা যেগুলো বাস্তব লাইফ অনার্সের পর মানায় না। মানায় যতগুলো মেধাবী ছেলে দেখবা, যত বড় চাকরি করে ও তত চোর, তত দুর্নীতিবাজ। ও খুব লেখাই নেয়, খুবটা লেখাই নেয়, তাই না? আমি চিন্তা করি এইগুলো চোর তো সব এরাই হয়, তাই না? হ্যাঁ, তুমি দেখবা আমি এই ভালো বলতে কিছু নেই, তাই সে খুব ভালো ছেলে। তুমি দেখবা ছেলে কি অনেক মেধাবী ছেলে, এখন ডাক্তার, দেখো ও যাইয়া বিনা কারণে সিজার করতেছে, বিনা কারণে ধান্দাবাজি করতেছে। ছেলে কি ইঞ্জিনিয়ার, পরে কথা বুয়েটে, ও দেখো রাস্তার কাজগুলা দুর্নীতি, ঠিকে দেখে টাকা খাইয়া রাস্তার 12টা বাজাই দিছে। কথা কি সত্য না মিথ্যা? তুমি দেখো ছেলে খুব মেধাবী, ছেলে খুব ভালো, আমার ভালো ছেলে বলে কি, ছেলে পুলিশ ক্যাডার, দুর্নীতি করে সব শেষ করে ফেলাইছে। ছেলে গুণ ক্যাডার, ছেলে কি করে চুরি করে সব শেষ করে ফেলাইছে। তা তুমি ভালো ছেলে বল বা কারে? যে ছেলে শত উপার্জন করে, ওই কৃষি কাজ করে, শাক সবজি উৎপাদন করে, বাজার বিক্রি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বউ লইয়া ঘুম দেয়, ওইটাই হইলো কি? ওইটারই বলতে হবে ভালো ছেলে। মাছ চাষ করে, ওটারই বলতে হবে ভালো ছেলে। তার সে খুব ভালো ছেলে। এখন দেখো এই ভালো আর খুব, এটাকে বলে বিশেষণের বিশেষণ। এটাকে বলে বিশেষণের বিশেষণ। কি বলে? বিশেষণের বিশেষণ। অর্থাৎ এটা থাকবে অ্যাডজেক্টিভ, এর আগে থাকবে কি? অ্যাডভার্ব ইংরেজিতে। এটাকে বলে বিশেষণের বিশেষণ। আর একটা উদাহরণ দেই বইয়ের ভাষায়, রকেট অতি দ্রুত চলে। রকেট অতি দ্রুত চলে, বলো এখানে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ কোনটা? হ্যাঁ, দ্রুত কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডভার্ব কোনটা? এইটা। এটাকেই বলে বিশেষণের বিশেষণ। এটাকেই বলে বিশেষণের বিশেষণ। দ্রুত লাগবে, এটাকেই বলে বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ হয়ে গেল। নিজেরা পড়বা, পরে ক্লাসে যদি কোনো কিছু না বুঝো আমাকে বলবা, লিখে নিয়ে আসবা।
যদি কোনো কিছু পরে ক্লাসে ছোটখাটো পুরাতন বোর্ড বই নতুন বোর্ড বই যদি কোনো কিছু আছে যে স্যার এই জিনিসটা এখানে পাইছি স্যার এটা একটু বুঝি নাই, একটু বুঝাই যান, ওটা বুঝাই দেব। তুলতুলে নরম গাল, কি আসছে? তুলতুলে নরম গাল, এটা কি হবে বলতে পারো? তুলতুলে নরম অ্যাডজেক্টিভ, গাল নাউন। ওকে, বাসায় বসে কি করবেন এখন? সুন্দর মতো এটা পড়বেন, পড়া কিন্তু কঠিন আছে, এটা পড়বেন, পড়ার পর যদি কোনো কিছু না থাকে বলবেন, নেক্সট ক্লাসে আবার বুঝাই দেব। ওকে, নেক্সট ক্লাসে সব বুঝাই দেব। নেক্সট ক্লাসে আর কি পদ প্রকার শেষ হয়ে যাবে, এর ভিতরে তোমরা লিখে রাখবা যে স্যার এই জিনিসটা বুঝি নাই, ঠিক আছে? ওটা লিখে নিয়ে আসবা। পদ প্রকরণ থেকে কিন্তু বিসিএস প্রাইমারি সব চাকরি পরীক্ষা আসে।